নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রে আজকে আমাদের প্রত্যেক রবিবারের মতোই আমরা যে সেমিনার বা ওয়েবিনার আয়োজন করি, আমরা সেটা আজকে আয়োজন করছি এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর কল্যাণ কুমার সরকার। তিনি বর্তমানে কাঁচরাপাড়া কলেজ উত্তর চব্বিশ পরগনাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি রয়েছেন। অ্যাসোসিয়েট প্রফেসর পদে তিনি কর্মরত রয়েছেন এবং স্যারকে পেয়ে আমরা খুব খুশি এবং আনন্দিত যে স্যার আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের এই গ্রুপে এসে তিনি আমাদের সঙ্গে যোগ দিয়ে এমন একটি ওয়েবিনার পরিচালনা করছেন আজকে। স্যার অনেকগুলি বই লিখেছেন। এক এক করে স্যারের বইগুলো আমি বলি। প্রথমত স্যারের বই হচ্ছে ভারতের সংবিধান ও শাসন ব্যবস্থা, রাষ্ট্রবিজ্ঞান প্রবাহ, মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব এবং রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান পরিচয়, পশ্চিমী রাষ্ট্রচিন্তার ইতিকথা, রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকা, মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বের একটি ব্যাখ্যা, ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থা ও রাজনীতি, ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড, রাজনৈতিক সমাজতত্ত্ব ইত্যাদি। এছাড়া স্যার বহু আর্টিকেল এবং 100টির বেশি সেমিনারে স্যারের বক্তব্য আমরা জানি। স্যার অনেকগুলো সেমিনারে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য দিয়েছেন। সেই রকম আজকে তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং তিনি আজ রাজনৈতিক সংস্কৃতি এবং ভারতের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তিনি আজ বলবেন। আমি আর বেশি সময় নষ্ট করব না, তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। স্যার আমাদের সঙ্গে একটা সিরিজ করছেন, প্রত্যেক মাসের চতুর্থ রবিবার স্যার আমাদের সঙ্গে থাকবেন এবং খুব সুন্দরভাবে আমরা স্যারকে পাবো এই আশা রাখি। আর সময় নষ্ট না করে আমি স্যারের কাছে সরাসরি চলে যাচ্ছি স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। স্যার আপনি শুরু করুন। শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রকে আমার আন্তরিক অভিনন্দন। কারণ এই ধরনের একটি সাধু উদ্যোগ, এই ধরনের একটি সৎ প্রচেষ্টা আমাদের শিক্ষা জগতে খুবই কম। সেদিক থেকে ছাত্রছাত্রীদের কাছে বিষয়কে পৌঁছে দেওয়ার যে মহতি বার্তা, যে সৎ উদ্দেশ্য এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র গ্রহণ করেছে, আমি এদের সাধুবাদ জানাই এবং আমি সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জানাই যে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র আমার মতো একজন সাধারণ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রকে এই ধরনের একটি ওয়াইড প্ল্যাটফর্মে বলবার সুযোগ করে দিয়েছেন এবং আমি এই বিষয়ে কিছু বলবার সুযোগ পেয়েছি এবং ছাত্রদের কাছে বৃহত্তর ছাত্রের কাছে পৌঁছতে পারবো, এইটাই আমার কাছে খুব বড় পাওনা। আমরা কলেজে যত সংখ্যক ছাত্র পাই, আমি আশা করব এই ফেসবুক লাইভ বা ইউটিউবের মাধ্যমে আমি অনেক ছাত্রের কাছে পৌঁছতে পারবো এবং তাদের কাছে আমি আমার বক্তব্য পেশ করতে পারবো, তাদের কাছে আমি পরিচিত হতে পারবো। এটা আমার কাছে বড় পাওনা। আমি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের এই মহৎ প্রচেষ্টার জন্য, যে তারা শুধু আমাকে নয়, রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন অধ্যাপক, বিশিষ্ট প্রথিতযশা অধ্যাপকদের নিয়ে এসে তারা অনুষ্ঠান করছেন। এটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীর কাছে বড় পাওনা। রাষ্ট্রবিজ্ঞান ছাত্রছাত্রীদের কাছে আমার মনে হচ্ছে এটা একটা অসম্ভব পাওনা। যেমন আমরা কিছু মানুষকে দেখতে পাই না, কিছু মানুষের কথা জানি না, তেমন কিছু মানুষ এখানে বলছেন, তেমন কিছু বিশিষ্ট অধ্যাপক এখানে বলছেন, ফলে তাদের সঙ্গে আমাদের সংস্পর্শে আসার সুযোগ হচ্ছে ছাত্রছাত্রীদের। এটা ছাত্র এবং শিক্ষক সমাজ এর মধ্যে একটা যোগসূত্র, এর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে দিচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র। স্বাভাবিকভাবেই আমার তরফ থেকে যেমন রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র ধন্যবাদ পাওয়ার যোগ্য, তেমনি একইভাবে ছাত্র সমাজ যারা খুব একটা সুযোগ সুবিধা পায় না, তারা এই রকম প্রথিতযশা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নানা বিষয়ে আলোচনা শুনতে পাবে, এটাও বড় পাওনা। ফলে তার ছাত্র সমাজের কাছ থেকেও রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পাওনা সমানভাবে রইল, ধন্যবাদ পাওনা সমানভাবে রইল। এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র যে উদ্দেশ্য, যে মোটিভ নিয়ে এগিয়ে চলেছে, আমি তাকে বারবার সাধুবাদ জানাই। আজকের যে আলোচনা চক্র, আজকের যে
আহ, অন্তর্জাল আলোচনা চক্র। সেই অন্তর্জাল আলোচনা চক্রে আহ, পাঠচক্রের যারা সংগঠক ভাই ও বোনেরা, পাঠচক্রের রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের যারা আয়োজক ভাই বোনেরা, যাদের এই উদ্যোগে এই ধরনের অন্তর্জাল আলোচনা চক্র প্রতি রবিবারে হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমেই বলি গৌর গোপাল মিস্ত্রি, ভাই তাপস দাস, ভাই বিশ্বজিৎ সাহু, ভাই ইয়াকুব হোসেন, ভাই শিবশঙ্কর বেরা, ভাই সুজয় রায়, ভাই প্রশান্ত সরকার, ভাই নির্মল শীল, ভাই তাজবুল হক, ভাই মহিম মন্ডল, ভাই আজরুদ্দিন লস্কর, ভাই সৈকত জানা, ভাই উত্তম কুমার দাস এবং আমার প্রিয় বোন অন্বেষা পাল, তনুজা দাস, পৌলমী হাজরা, এরা এবং আরো কয়েকজন আছেন। এরা এই ভাই বোনেরা ছাত্র অবস্থায় এই যে একটা উদ্যোগ নিয়েছেন, নিজেরা ছাত্র, ছাত্রদের দুঃখ যন্ত্রণা মর্মবেদনা, ভালো নোটস পাওয়া, ভালো বই পাওয়া, ভালো কথা শোনার এই যে দুঃখ যন্ত্রণা বোধটা তাদের আছে, সেই ভালো কথা, ভালো পরিসর তৈরি করে দেওয়ার যে উদ্যোগ এই অল্প বয়সী ছাত্র ভাই বোনেরা গ্রহণ করেছেন, আমি তাদের কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। আমি তাদের কৃতজ্ঞতা হাজারো জানাই যে এই ছাত্র অবস্থাতেই এরা একটা মনের জোর কতটা, ছাত্র অবস্থাতেই এরা যে মনের প্রসারতা দেখাতে পেরেছে যে অপরকে উপকার করে দেবো, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছে, আমাদের সহপাঠী যারা আছে, তাদেরকেও কিছু সুযোগ সুবিধা করে দেবো। এই যে বিশাল মনের পরিচয়, মনের ব্যাপ্তি, সেই মনের ব্যাপ্তির মধ্য দিয়েই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পরিচয়। আমি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রকে আমার আবার ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আজকে যারা ফেসবুক বা ইউটিউব বা যে কোনো ভাবে এই প্রোগ্রাম যারা দেখছেন, আমার প্রিয় হৃদয় প্রতিম ছাত্রছাত্রী ভাই বোনেরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আমার হৃদয় প্রতিম ছাত্রছাত্রী ভাই বোনেরা, যদি কোনো শিক্ষক, যদি কোনো প্রাজ্ঞ ব্যক্তি থাকেন, তাদের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আজকের আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাইছি। আজকে আমার আলোচনার বিষয়, মূল আমি যে সিরিজ ধরে বলবো তার হেডিংটা হচ্ছে স্টেট, পলিটিক্স অ্যান্ড সোসাইটি, রাষ্ট্র, রাজনীতি এবং সমাজ। রাষ্ট্র, রাজনীতি এবং সমাজ, এইটা হচ্ছে মূল হেডিং। তার আন্ডারে আমরা সাব টপিক করে কিছু করে এগোবো। আজকের সাব টপিক হচ্ছে পলিটিক্যাল কালচার অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্যাল কালচার, ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি এবং ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি এবং ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি, এটা বোঝার আগে বা এটা এই বিষয়ে প্রবেশ করার আগে আমি দু একটা ছোটখাটো উদাহরণ, দু একটা ছোটখাটো ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই। যেমন যে ভোট এসেছে, ভোটের দিন এসেছে, ভোটের বুথে সারি বেঁধেছে ভোট দেওয়ার জন্য। মানুষজন দাঁড়িয়ে আছেন সারি বেঁধে তাদের মূল্যবান গণতান্ত্রিক অভিমত প্রকাশ করার জন্য। এখানে কেউ এসে বলছেন না আমি প্রধানমন্ত্রী, আমাকে আগে ভোটটি দিতে দাও। এখানে কেউ এসে বলছেন না আমি মুখ্যমন্ত্রী, আমাকে আগে ভোটটি দিতে দাও। এখানে কেউ এসে বলছেন না আমি ম্যাজিস্ট্রেট বা আমি লয়ার, আমি ডাক্তার, আমি অমুক, আমাকে আগে ভোটটি দিতে দাও। তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এক এক করে, সেই মতো তারা এক এক করে ভোট দিতে যাচ্ছেন। সম্মানীয় সত্যবৃন্দ, আমার রাজনৈতিক সংস্কৃতির প্রথম উদাহরণ এটি। দ্বিতীয় উদাহরণ, যে বিভিন্ন দলের মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, আমরা সারি বেঁধে বা পতাকা হাতে নিয়ে সেই মিটিং বা মিছিলে জমায়েত হচ্ছি। মিটিং মিছিলে গিয়ে আমরা রাজনৈতিক নেতা নেত্রীর বক্তব্য শুনছি এবং সেখানে গিয়ে আমরা বক্তব্য শোনার পর আবার বাড়ি ফিরে আসছি। মাননীয় সত্যবৃন্দ, রাজনৈতিক সংস্কৃতি এটা দ্বিতীয় ঘটনা। মাননীয় সত্যবৃন্দ, আমার তৃতীয় ঘটনা হলো এই যে ভারতবর্ষে সব ধরনের মতাদর্শের দল রয়েছে, কিন্তু
মতাদর্শ যাই হোক না কেন, সকলেই কিন্তু ওই 5 বছর অন্তর ভোট দিয়ে সরকার গঠন করার চিন্তাধারায় বিশ্বাসী। সকলেই কিন্তু 5 বছর অন্তর ভোট দিয়ে নিজেদের সরকার গড়বার জন্য তৈরি হচ্ছেন। মাননীয় শত্রুবিন্দু, ভারতের রাজনৈতিক সংস্কৃতির এটা আরেকটি ঘটনা। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমি আজকের আলোচনায় রাজনৈতিক সংস্কৃতি ও ভারতের রাজনৈতিক সংস্কৃতির আলোচনায় প্রবেশ করতে চাইছি। তো রাজনৈতিক সংস্কৃতি এবং ভারতের রাজনৈতিক সংস্কৃতি এই বিষয়ের গভীরে প্রবেশ করার আগে আমি একটু সংস্কৃতি কি জিনিসটা বুঝে নিই। যদি আমি সংস্কৃতি জিনিসটা বুঝতে পারি, তাহলে রাজনৈতিক সংস্কৃতি বুঝতে পারবো, তাহলে ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিকে আমি বুঝতে পারবো। দেখুন, আমরা 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি। দেখুন, 25শে ডিসেম্বর আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি। দেখুন, আমরা ঈদ মহরম পালন করি। দেখুন, আমরা সরস্বতী পুজো, দুর্গা পুজো গুলো পালন করি। আমরা বুদ্ধ জয়ন্তী, মহাবীর জয়ন্তী পালন করি। এই যে পালন করছি, এই পালন করার মধ্যে কি রয়েছে না, আমাদের সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে বিশ্বাস, অনুরাগ, মূল্যবোধ, আবেগ জড়িয়ে রয়েছে। প্রথম ঘটনা ছিল 25শে বৈশাখে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা। আমরা রবীন্দ্রনাথের প্রতি যে শ্রদ্ধা বোধ করি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকৃতি বা তার সাহিত্য কৃতির জন্য আমরা তার প্রতি যে শ্রদ্ধা বোধ করি, সেই শ্রদ্ধা বোধ থেকেই আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আকুতি, শ্রদ্ধা, বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, তার থেকে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি। ঠিক একইভাবে আমরা যীশু খ্রিস্টের প্রতি যে ঐকান্তিক শ্রদ্ধা বোধ করি, যীশু খ্রিস্টের প্রতি যে আমাদের নিবেদিত নিমগ্ন মানসিকতা বোধ করি, সেই মানসিকতা থেকেই আমরা 25শে ডিসেম্বরে বড়দিন পালন করি, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি। ঠিক একইভাবে আমরা মহরম পালন করি, কারণ ওই ঘটনাটার পরই মহরমের ঘটনার প্রতি আমাদের যে আকুলতা রয়েছে, মহরমের ঘটনার প্রতি যে আমাদের যে হৃদয়ের আবেগ রয়েছে, সেই থেকে আমরা মহরম পালন করি, ঈদ উদযাপন করি। ঠিক একইভাবে দুর্গা ঠাকুরের প্রতি যে আমাদের যে আকুতি, উন্মাদনা, উচ্ছ্বাস, বিশ্বাস, ভালোবাসা, আবেগ রয়েছে, তাই থেকে আমরা দুর্গা পূজা, সরস্বতী পূজা ইত্যাদি পালন করে থাকি। মাননীয় শত্রুবৃন্দ, এই যে আমাদের মনের বিশ্বাস, অনুভূতি, আবেগ, মূল্যবোধ কোনো বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতি, এটাই হলো সংস্কৃতি। তাহলে কালচার বা সংস্কৃতি কাকে বলবো না, মানুষের মনের বিশ্বাস, আবেগ, অনুভূতি, মূল্যবোধ, আকুলতা, ব্যাকুলতা, এই হচ্ছে সংস্কৃতি। আর এই সংস্কৃতি যখন সমাজের সঙ্গে জড়িত, তখন সেটা সামাজিক সংস্কৃতি। যেমন কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হলে সেই নিমন্ত্রণে উপস্থিত হওয়াটা সামাজিক সংস্কৃতি। বিবাহ অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস থেকে সেটা পালন করা একটা সামাজিক সংস্কৃতি। ঠিক একইভাবে দুর্গাপূজা, সরস্বতী পূজা, ঈদ উদযাপন বা বড়দিন পালন, ধর্মীয় বিষয়ে আমাদের বিশ্বাস, অনুভূতি, আবেগ রয়েছে, সেই জন্য সেটা হলো ধর্মীয় সংস্কৃতি। ঠিক একইভাবে যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানের খেলায় আমরা মেতে উঠি, আমাদের যে আকুতি থাকে, সেটা ক্রীড়াগত সংস্কৃতি। ঠিক তেমনি ভাবে আমাদের অর্থনৈতিক বিষয়ে যে বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতি, তার থেকে আমাদের অর্থনৈতিক সংস্কৃতি। যেমন ধরুন, আমার হাতে কিছু টাকা এসেছে, ব্যাংকে গিয়ে রাখলাম, আমি সুদ পাবো, ব্যাংকে গিয়ে জমা দিতে গেলাম, আবার প্রয়োজনে সেই টাকা তুলে নিলাম। এই যে অর্থনৈতিক বিষয়ে আমাদের যে মূল্যবোধ, বিশ্বাস, আবেগ, অনুভূতি, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সংস্কৃতি। ঠিকই একইভাবে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, যেমন সিনেমা, টেলিভিশন বা ইউটিউব ইত্যাদির প্রতি যে আমাদের আকর্ষণ, বিশ্বাস, মূল্যবোধ, সেগুলো থেকে সাংস্কৃতিক সংস্কৃতি গড়ে ওঠে। ফলে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতি কথাটা হলো মানুষের মনের মূল্যবোধ, বিশ্বাস, আবেগ, অনুভূতি।
আর এই বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতি যখন যে বিষয়ের সঙ্গে জড়িত, তখন সেই সংস্কৃতিটা হলো সেই বিষয়ের সংস্কৃতি। যখন সমাজের সাথে বিষয়টা জড়িত, সেটা সামাজিক সংস্কৃতি। যখন সেটা যখন সেটা ধর্মের সঙ্গে জড়িত, সেটা ধর্মীয় সংস্কৃতি। যখন সেটা খেলাধুলার সঙ্গে জড়িত, সেটা ক্রীড়াগত সংস্কৃতি। যখন সেটা অর্থনীতির সঙ্গে জড়িত, সেটা অর্থনৈতিক সংস্কৃতি। এইরকম ভাবে মানুষের মনের বিশ্বাস, আবেগ, অনুভূতি যে বিষয়ের সঙ্গে জড়িত, সেই বিষয়ের সংস্কৃতি গড়ে ওঠে। মানুষের মনের বিশ্বাস, আবেগ, অনুভূতিগুলি যখন রাজনীতির সঙ্গে জড়িত, জনগণের মনের বিশ্বাস, আবেগ, আকুলতা, ব্যাকুলতা যখন রাজনৈতিক বিষয়, রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, সরকার, রাজনৈতিক দল, যে কোনো ভাবেই হোক রাজনৈতিক পরিমণ্ডলের সঙ্গে জড়িত, তখনই সেটাকে আমরা বলবো রাজনৈতিক সংস্কৃতি। মানুষের মনের বিশ্বাস, আবেগ, অনুভূতি, মূল্যবোধ যখন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত, রাজনৈতিক বিষয়াদির সঙ্গে সম্পর্কিত, রাজনীতির সাথে সম্পর্কিত, তখন সেটাকে আমরা বলবো রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং রাজনৈতিক সংস্কৃতি হলো মানুষের মনের বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতির সমষ্টি, যেটা যেটা যে অনুভূতি, আবেগগুলি রাজনৈতিক বিষয় বা রাজনীতির সঙ্গে সম্পর্কিত। আমরা যদি এভাবে বলি যে পলিটিক্যাল কালচারটা কি, না পলিটিক্যাল কালচার ইজ কম্পোজড অফ দ্য অ্যাটিটিউডস, বিলিভস, ইমোশনস and values of man that relate to the politics and political issues that relate to the political system. অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি হলো মানুষের মনের বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতি যেগুলো রিলেট করে কার সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে, রাজনীতির সঙ্গে, রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে, রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে। আমি একটু আগে প্রথমেই যে ঘটনাগুলো বলছিলাম, যে মানুষ ভোট দিতে যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে। এই যে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, কেউ গিয়ে চিৎকার করে বলছে না আমি অমুক পদে আছি, আমাকে তাড়াতাড়ি ভোট দিতে যাও, বা আমি শিক্ষক, আমাকে তাড়াতাড়ি দাও, আমি চিকিৎসক, আমাকে তাড়াতাড়ি দিয়ে যাও, আমি বিখ্যাত অভিনেতা, আমাকে তাড়াতাড়ি দিতে দাও। এই যে ভোট দেবার যে রাজনৈতিক বিষয়, তার প্রতি মানুষের যে বিশ্বাস, অনুভূতি, যে লাইনে দাঁড়িয়ে সংযতভাবে ভোটটা দিতে হয়, এই যে বিশ্বাস, এটা হচ্ছে রাজনৈতিক। মানুষজন, আমি একটু আগেই বলেছিলাম যে মানুষজন কোন নেতা নেত্রীর বক্তব্য শুনতে গেছেন কোন গুরুত্বপূর্ণ জমায়েতে, এই যে গুরুত্বপূর্ণ নেতা নেত্রীর প্রতি, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীর প্রতি এই যে বিশ্বাস, এই যে মূল্যবোধ, তার জন্য তারা সেখানে যাচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং আবার একই কথা, ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের দল রয়েছে, কিন্তু সকলেই কিন্তু এই 5 বছর অন্তর, নির্দিষ্ট সময় অন্তর ভোটের মাধ্যমে সরকার গঠন করার গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাসী। এটা হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং আমরা এইভাবে বলবো যে রাজনৈতিক সংস্কৃতি হলো মানুষের মনের বিশ্বাস, অনুভূতি, আবেগ, যেটা রাজনৈতিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যখন মানুষের মনের বিশ্বাস সরকারের সঙ্গে জড়িয়ে থাকে, সরকার মানেই রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকার মানেই রাজনৈতিক দলের প্রতিভূ, বা রাজনৈতিক দলগুলির জোটের প্রতিভূ, সরকারের সঙ্গে যখন মানুষের মনে বিশ্বাস, অনুভূতি, আবেগ থাকে, তখন সেটা রাজনৈতিক সংস্কৃতি। কোন রাজনৈতিক দলের প্রতি মানুষ যে ভোট দেয়, কোন একটা দলের প্রতি বিশ্বাস থাকি তো ভোট দিচ্ছে, সেই বিশ্বাসটাও তার রাজনৈতিক সংস্কৃতি। সে রামকে দিচ্ছে, রহিমকে দিচ্ছে, সে যদুকে দিচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে, সে বুদ্ধকে দিচ্ছে, সে মহাবীরকে দিচ্ছে ভোট, যাকেই দিচ্ছে তার প্রতি বিশ্বাস থেকে দিচ্ছে। এই যে রাজনৈতিক বিষয়ের প্রতি এই যে বিশ্বাস, এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। মানুষের মনের বিশ্বাসটা যখন রাজনীতির বিষয়, রাজনৈতিক বিষয়, সরকারের সঙ্গে জড়িত, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জড়িত, তখন সেটা রাজনৈতিক সংস্কৃতি। আরেকটা সহজ উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। কার্গিলের যখন যুদ্ধ হচ্ছে, অথবা গত বছর 15ই জুন যখন গালওয়ানের যুদ্ধ হচ্ছে চীনের সঙ্গে, চীনের সেনারা চুক্তি হচ্ছে কেউ অস্ত্র ধরবে না, কিন্তু কেউ অস্ত্র না ধরেও কাটার বেড়া পড়ে একে অপরকে ঘুষোঘুষি করে হত্যা করছে, 42 জন মারা গেছেন। এই যে তখন ভারতীয়রা যেভাবে ফুঁসে উঠছে যে আমাদের ভারতীয় সেনা হত্যা হচ্ছে,
ভারতীয় সেনা নিহত হচ্ছেন, এই যে তাদের আবেগ ফুঁসে উঠছে, ভারতের প্রতি তার যে আবেগ তৈরি হচ্ছে, ভারতের রাজনৈতিক ব্যবস্থাপনার প্রতি যে আবেগ তৈরি হচ্ছে, ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রতি তার যে ঐকান্তিক আকুলতা তৈরি হচ্ছে, এটাও রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং রাজনৈতিক সংস্কৃতি হলো রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা বা রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা, রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে থাকা, সরকারের সঙ্গে জড়িয়ে থাকা, আরো বড় করে বললে রাজনৈতিক বিষয়াদির সঙ্গে জড়িয়ে থাকা যে বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতি মানুষের মনে আছে, সেইগুলি সে তার সমষ্টি, তার একটা কম্পোজিট হোল হলো রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সহজভাবে এইভাবে বুঝবো, মূলত সংস্কৃতি হলো মানুষের মনের বিশ্বাস, অনুভূতি, আবেগ, মূল্যবোধ, এদের সমষ্টি। আর এই মূল্যবোধ, আবেগ, অনুভূতিগুলি যখন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে জড়িত, রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তখন তাকে বলবো আমরা রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির আহ রকম ফের আছে। রাজনৈতিক সংস্কৃতির কিন্তু কিছু রকম ফের আছে। যেমন, হ্যালো হ্যালো হ্যাঁ, রাজনৈতিক সংস্কৃতি একটু রূপভেদ আছে। যখন যখন কোনো দেশের জনগণ প্রায় একই রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করে, যখন কোনো দেশের জনগণ মোটামুটি একই রাজনৈতিক বিশ্বাসে অনুগামী হয়ে পড়ে, তখন এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি পাওয়া যায়। সেটাকে আমরা বলছি সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি বা হোমোজেনাস পলিটিক্যাল কালচার। আমি একটু উদাহরণ দিই, ভারতবর্ষ থেকেই দিই, কারণ আমি ভারতের রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা পরে যাচ্ছি। যেমন ভারতবর্ষের জন রাজনৈতিক দলগুলি যে মতাদর্শেরই হোক না কেন, তারা কিন্তু সবাই গণতন্ত্রকে চায়, তারা কিন্তু সবাই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, তারা সকলেই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিশ্বাস করে। যেমন নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা হবে। কি বামপন্থী, কি ডানপন্থী, সব দলই আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক চেতনার প্রতি আস্থা রাখছেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি আস্থা রাখছেন। গণতান্ত্রিক ব্যবস্থাপনা কি, গণতান্ত্রিক সংস্কৃতিটা কি? না, গণতান্ত্রিক সংস্কৃতি হচ্ছে যে পারস্পরিক সহাবস্থান, তুমিও থাকো আমিও থাকি, রাম যেমন থাকতে পারবে, রহিমও থাকতে হবে, যীশু খ্রিস্টও থাকতে পারবে, সকলেই সহাবস্থান থাকবে। এবং এই সহাবস্থানের ফলে একটা নির্দিষ্ট সময়ে অন্তর যে নির্বাচন হবে, সেখানে সব দল, সব মত অংশগ্রহণ করতে পারবে এবং করে তারা তাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা গণতন্ত্র বা ভারতীয় গণতন্ত্র নিয়ে আমরা পরে কোনো দিনে আলোচনা করব, কিন্তু আজকে একটু সংক্ষেপে বলে রাখি যে গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে পারস্পরিক সহাবস্থানের রাজনীতি। যে সব দলই থাকবে, সব দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে সেই দল সরকার গঠন করবে। এই যে বিশ্বাস, সংখ্যাগরিষ্ঠ সরকারের বিশ্বাস, বহুদলীয় ব্যবস্থাপনার প্রতি বিশ্বাস বা পারস্পরিক সহাবস্থানের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসগুলি হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি। সব দল, ভারতবর্ষের সব রাজনৈতিক দল, কি বামপন্থী কি ডানপন্থী, সব দলই কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিশ্বাস করে। ফলে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি হলো ভারতবর্ষের হোমোজেনাস পলিটিক্যাল কালচার বা আমি বলবো সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি। তাহলে সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি কি না, কোনো দেশের জনগণ যখন মোটামুটি ভাবে একই রাজনৈতিক বিশ্বাসে বিশ্বস্ত থাকে, যখন একই রাজনৈতিক চেতনায় চিন্তিত থাকে, যখন একই রাজনৈতিক ভাবনায় ভাবিত থাকে, তখন সেটাকে আমরা হোমোজেনাস পলিটিক্যাল কালচার বা সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি বলছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস থাকা সত্ত্বেও আমাদের মধ্যে ভাগ ভাগ রয়েছে, আমাদের মধ্যে ভেদ রয়েছে। আমরা কেউ ডানপন্থী, গণতান্ত্রিক রাজনৈতিক সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের বিশ্বাস আছে, কিন্তু আমরা কেউ বামপন্থী কেউ ডানপন্থী, আবার ডানপন্থীর মধ্যেও ভেদ, আবার বামপন্থীর মধ্যেও ভেদ দেখতে পাচ্ছি। তা না হলে একটা পার্টি থাকতো বামপন্থী, সে তো এই বামপন্থী অনেক দল আছে, আবার ডানপন্থী একটা দলই নেই, তার মধ্যে আরো ভাগ রয়েছে। এই যে ভাগ রয়েছে, অর্থাৎ যখন কোনো দেশের জনগণের রাজনৈতিক বিশ্বাস ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে,
কোনো দেশের জনগণের রাজনৈতিক বিশ্বাস যখন কোনো একটি বিষয়ে কেন্দ্রীভূত না হয়ে বিভিন্ন বিষয়ে বিকেন্দ্রীভূত হয়ে পড়ে, অর্থাৎ বিশ্বাস যখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন বিষয়ে, তখন তাকে আমরা বলছি অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি বা হেটেরোজেনাস পলিটিক্যাল কালচার। হেটেরোজেনাস পলিটিক্যাল কালচার, অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ মানুষজনের বিশ্বাস বিভিন্ন দিকে প্রবাহিত। মানুষজনের বিশ্বাস কোনো একটি জায়গায় কেন্দ্রীভূত নেই। মানুষজনের রাজনৈতিক বিশ্বাস বা রাজনীতি সংক্রান্ত মানুষজনের মূল্যবোধ, রাজনীতি সংক্রান্ত মানুষজনের আবেগ অনুভূতি বিভিন্ন বিষয়ে বিকেন্দ্রীভূত। তখন সেটাকে আমরা বলছি, সেই মানুষজনের সেই বিকেন্দ্রীভূত বিশ্বাস, ছড়িয়ে পড়া বিশ্বাসকে আমরা বলছি অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি। তাহলে আমরা দুটো রাজনৈতিক সংস্কৃতি দেখলাম, সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি এবং অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি। সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি কোনটা? না, যখন মানুষজন মোটামুটি ভাবে একই রাজনৈতিক ভাবধারায় ভাবিত থাকে, তখন সেটা সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি। আবার যখন মানুষের রাজনৈতিক বিশ্বাস ভিন্ন ধারায় প্রবাহিত হয়, তখন খন্ড খন্ড ধারায় প্রবাহিত হয়, তখন সেটাকে আমরা অসম, মানে সমান নয়, অসম, হেটেরোজেনাস পলিটিক্যাল কালচার আমরা তাকে বলছি। আর এই হেটেরোজেনাস পলিটিক্যাল কালচার, এই হেটেরোজেনাস পলিটিক্যাল কালচার থেকে তৈরি হচ্ছে রাজনৈতিক উপসংস্কৃতি। আমাদের মনে রাখতে হবে মূলত দুটো সংস্কৃতি, একটা হোমোজেনাস পলিটিক্যাল কালচার, আর একটা হচ্ছে হেটেরোজেনাস পলিটিক্যাল কালচার বা সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি এবং অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি। অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি থেকেই গড়ে উঠছে রাজনৈতিক উপসংস্কৃতি। উপ অর্থে খণ্ড খণ্ড, ক্ষুদ্র ক্ষুদ্র। যখন কোনো একটা রাজনৈতিক বিশ্বাস, যখন কোনো একটা রাজনৈতিক বিশ্বাস খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যায়, বা যখন কোনো একটা রাজনৈতিক বিশ্বাসের বিশ্বাসী ব্যক্তিগণ নিজেদের মধ্যে আবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্বাসে নিজেদের বিশ্বাসকে রাঙিয়ে তোলেন, তখন সেটাকে বলা হচ্ছে রাজনৈতিক উপসংস্কৃতি। যেমন ধরুন সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি হলো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। এইবার অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি কি? বামপন্থী মতাদর্শ, অবামপন্থী মতাদর্শ ইত্যাদি ইত্যাদি। আবার বামপন্থীর মধ্যেও খণ্ড খণ্ড ভাগ 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 হয়ে যাচ্ছে, অবামপন্থীর মধ্যেও খণ্ড খণ্ড বিশ্বাস তৈরি হচ্ছে, আলাদা আলাদা বিশ্বাস তৈরি হচ্ছে, ফলে আলাদা 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 পৃথক পৃথক পার্টি তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে কোনো একটা বিশ্বাস যখন খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, অথবা কোনো একটা বিশ্বাসে বিশ্বাসী মানুষজন যখন নিজেদের বিশ্বাসকে আরো নিজেদের মধ্যে ছোট ছোট করে ভাবতে চাইছে, তখন সেটাকে বলা হচ্ছে রাজনৈতিক উপসংস্কৃতি বা পলিটিক্যাল সাবকালচার। সুতরাং আমরা রাজনৈতিক সংস্কৃতিকে যদি এভাবে বলি যে রাজনৈতিক সংস্কৃতি হলো মানুষজনের বিশ্বাস, অনুভূতি, আবেগ, যেগুলি যেগুলি রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক প্রক্রিয়া, রাজনীতি, সরকার ইত্যাদির সঙ্গে জড়িত। ঠিক এইভাবে আমরা যদি দেখি, এই মানুষজনের এই রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ, আবেগ বা রাজনীতি সংক্রান্ত মানুষজনের বিশ্বাস, মূল্যবোধ, আবেগ কি হচ্ছে না, যখন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জড়িয়ে পড়ছে এবং সেটা যখন সকলেই প্রায় একই ভাবে বিশ্বাস করছে, তখন তাকে আমরা বলছি সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি। যখন মানুষজনের বিশ্বাস একরকম থাকছে না, ভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলছি অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি। এবং এই অসমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি যখন আবার টুকরো টুকরো হয়ে যায়, আবার যখন রাজনৈতিক, আমরা সহজভাবেই বলতে পারি কোনো একটা রাজনৈতিক দলের বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে আবার গোষ্ঠী রাজনীতি তৈরি হয়ে যাচ্ছে, অমুকের গোষ্ঠী, অমুক বাবুর গোষ্ঠী, অমুক দিদির গোষ্ঠী, অমুক দাদার গোষ্ঠী, এই যে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে রাজনৈতিক উপসংস্কৃতি। তাহলে একটা রাজনৈতিক দল, তার একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস যখন আবার দলের নেতা নেত্রীর ভিত্তিতে খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে পড়ছে, তখন সেটা রাজনৈতিক উপসংস্কৃতি, উপ অর্থে খণ্ডিত। এইরকম ভাবে আমরা রাজনৈতিক সংস্কৃতিকে সাধারণভাবে বিভাজন করে থাকি। তবে রাজনৈতিক সংস্কৃতির মূল প্রকারভেদ বা মূল বিভাজনটা, মূল ক্লাসিফিকেশনটা করেছেন বলতে পারবো আমরা যে অ্যালমন্ড এবং ভার্বা তাদের দ্য সিভিক কালচার গ্রন্থে। অ্যালমন্ড এবং ভার্বা দ্য সিভিক কালচার বলে একটি গ্রন্থ লিখেছেন, অসাধারণ বই। সেই গ্রন্থে পলিটিক্যাল কালচারকে তারা যেভাবে শ্রেণীবিন্যাস করেছেন, শ্রেণীবিভক্ত করেছেন, এবং এতটা সাইন্টিফিক ভাবে তারা পলিটিক্যাল কালচারকে শ্রেণীবিভক্ত করেছেন যে এটাই আমাদের কাছে
এই মুহূর্তে গ্রহণযোগ্য শ্রেণী বিভাজন, রাজনৈতিক সংস্কৃতির গ্রহণযোগ্য শ্রেণী বিভাজন বলে আমাদের কাছে প্রতিভাত হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক সংস্কৃতির এই যে এই রাজনৈতিক সংস্কৃতির এই যে শ্রেণী বিভাজন, সে সম্পর্কে এটাই বুঝি অনেকটাই গ্রহণযোগ্য, এবং এটাই বুঝি সর্ববাদী সম্পর্ক। তারা তাদের দ্য সিভিক কালচার এই গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতিকে মূলত তিনটি বিশুদ্ধ আকারে বা প্রকারে বিভক্ত করেছেন। আলমন্ড এবং ভার্বা রাজনৈতিক সংস্কৃতি মূলত তিনটি বিশুদ্ধ পিওর ফর্মের কথা বলেছেন, তিনটি ডিস্টিংক্ট ফর্মের কথা বলেছেন। রাজনৈতিক সংস্কৃতি মূলত তিন প্রকারের, দেয়ার আর থ্রি ফর্মস অফ পলিটিক্যাল কালচার। তারা বলছেন রাজনৈতিক সংস্কৃতি তিনটে রকম রয়েছে। কিরকম? তারা বলছেন প্রথমত প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার। প্যারোকিয়াল শব্দটার অর্থে আমি সংকীর্ণ বলবো, সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। দ্বিতীয়ত তারা বলছেন সাবজেক্ট পলিটিক্যাল কালচার বা শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি, সাবজেক্ট পলিটিক্যাল কালচার বা শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি। এবং তৃতীয়ত তারা বলছেন যে পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার বা অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এই যে তিনটে সংস্কৃতি বললেন, মোটামুটি ভাবে এটাই বিজ্ঞানসম্মত শ্রেণী বিভাজন ধরা হয়ে থাকে। প্রথমটা তারা বলেছেন প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার বা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। সেটা কি না, সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি তাদের মত অনুযায়ী, যে কোন দেশের জনগণ যখন রাজনীতি সম্পর্কে সচেতন নয়, রাজনৈতিক বিষয়ে আগ্রহী নয়, সরকার সম্পর্কে সচেতন নয়, সরকারকে প্রভাবিত করে, মানে রেল রোকো, রাস্তা রোকো, মানববন্ধন, মিছিল মিটিং করে সরকারকে প্রভাবিত করে সরকারের কাছ থেকে নিজেদের জন্য সুবিধা আদায় করতেও আগ্রহী নয়, এই ধরনের যে জনগণের রাজনৈতিক বিশ্বাস, সেটা হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার। অর্থাৎ জনগণ রাজনৈতিক ব্যাপারে একেবারেই নিষ্ক্রিয়, সেই জন্য সেটাকে বলা হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ কোন দেশের জনগণ রাজনীতি সম্পর্কে খুব একটা খেয়াল রাখছেন না, রাজনৈতিক বিষয় সম্পর্কে, সরকার সম্পর্কে তাদের কোনো আগ্রহ নেই। সরকার ভুল করছেন কি ঠিক করছেন, ভুল করলে তাকে প্রতিহত করা, ভুল করলে তাকে বাধা দেওয়া, বা ভালো কাজ করলে তাকে বাহবা দেওয়া, এই ব্যাপারেও তারা মোটেই আগ্রহী নয়। আবার সরকারকে প্রভাবিত করে, সরকারের উপর চাপ সৃষ্টি করে কিছু সুবিধা আদায় করবে, তাতেও আগ্রহী নয়। অর্থাৎ রাজনৈতিক বিষয়ে গোটাটাই যে নিষ্ক্রিয় মানসিকতা, সেটাই হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। তাহলে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার আমরা কাকে বলবো? না, দেশের জনগণ যখন রাজনীতি সম্পর্কে সচেতন নয়, রাজনৈতিক বিষয় সম্পর্কে আগ্রহী নয়, সরকার সম্পর্কে সচেতন নয়, সরকারের উপর চাপ সৃষ্টি করে একটা এইমস আদায় করে নেবো, একটা হাসপাতাল আদায় করে নেবো, একটা ইউনিভার্সিটি আদায় করে নেবো, একটা রেলওয়ে স্টেশন আদায় করে নেবো, বা একটা 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 বড় পার্ক তৈরি করিয়ে নেবো, বা একটা স্টেডিয়াম তৈরি করিয়ে নেবো, কোন রকম সুবিধা পাওয়ার মানসিকতা নেই সরকারকে প্রভাবিত করে, সেই দেশের জনগণের রাজনৈতিক বিশ্বাস হলো, এই নিষ্ক্রিয় বিশ্বাসই হলো প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার বা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। খুব সহজ কথায় সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি হলো জনগণের রাজনৈতিক বিষয়ে একেবারে অ্যাবসেন্ট অ্যাটিটিউড, অর্থাৎ অনুপস্থিত মানসিকতা, রাজনীতি সম্পর্কে তাদের নির্লিপ্ত মানসিকতা, রাজনীতি সম্পর্কে তাদের উদাসীন মানসিকতা, গোটাটাই সেটাই হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। অন্যদিকে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি, সেটা কিরকম না, অ্যালমন্ড ভার্বের বক্তব্য অনুযায়ী যে শর্তাধীন রাজনৈতিক, শর্তাধীন শব্দটার মানে কিন্তু শর্তাধীন শব্দটার মধ্যেই কিন্তু এর সংজ্ঞা বা এর বক্তব্য নিহিত হয়েছে। শর্তাধীন মানে শর্তের অধীন। এই শর্তাধীন বা সাবজেক্ট পলিটিক্যাল কালচারের বৈশিষ্ট্যটা কি না, এখানকার জনগণ রাজনীতি সম্পর্কে সচেতন, মোটামুটি জানেন সরকারে কে গেছে, মোটামুটি জানেন যে মুখ্যমন্ত্রীর নাম কি, মোটামুটি জানেন প্রধানমন্ত্রীর নামটা কি, বা মোটামুটি জানেন কোন দল সরকারে গেছে, মানে রাজনীতি সম্পর্কে সচেতন, রাজনৈতিক বিষয়ে মোটামুটি আগ্রহী, ভোটটা দিতে যান, রাজনৈতিক বিষয়ে মোটামুটি আগ্রহী।
এবং এবং আমি প্রশ্ন পরে আলোচনা করব। আচ্ছা, রাজনৈতিক রাজনৈতিক বিষয়ে মোটামুটি আগ্রহী, কিন্তু সরকারকে প্রভাবিত করতে চান না, সরকারকে প্রভাবিত করে সুবিধা আদায় করতে চান না, কিন্তু সরকারকে চাপ সৃষ্টি করার জন্য তারা মিটিং মিছিল অথবা পথসভা জনসভা বা রেল রোকো রাস্তা রোকো মানববন্ধন স্ট্রাইক ধর্মঘট ইত্যাদি করে না। সেই দেশের জনগণের রাজনৈতিক বিশ্বাস হলো শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ তারা মোটামুটি ভাবে রাজনীতি সচেতন, রাজনৈতিক বিষয়টা তারা খোঁজ খবর রাখেন, কিন্তু তারা রাজনৈতিক বিষয়ে সক্রিয় নন, সরকারকে প্রভাবিত করতে চান না, সরকারকে প্রভাবিত করে সুবিধা পেতেও চান না। অর্থাৎ তারা রাজনীতিতে কিছুটা সচেতন, কিন্তু তারা সরকারকে প্রভাবিত করে রাজনৈতিক ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ করব, সক্রিয় ভূমিকা পালন করব, এই মানসিকতার অধিকারী নন। তখন সেটা হচ্ছে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ প্যারোকিয়াল পলিটিক্যাল কালচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি বিষয়ে গোটাটাই উদাসীনতা জনগণের, কিন্তু শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সেই সম্পূর্ণ উদাসীনতা বা কমপ্লিট ইন্ডিফারেন্স ভাবটা নেই। জনগণ রাজনীতি সম্পর্কে একটু খোঁজ খবর রাখছেন, আছেন, তারা টিভিতে খবর টবর শুনছেন, রেডিওতে টিভিতে, কিন্তু তারা সরকারকে প্রভাবিত করতে চান না, সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান না, সরকারকে বিব্রত বা সরকারকে সন্তুষ্ট করতে চান না, সরকারের কাছ থেকে সুবিধা আদায় করার জন্য রেল রোকো মানববন্ধন রাস্তা রোকো বা গাছপালা গাছের গুড়ি দিয়ে রাস্তা ঢেকে ফেলছে, আটকে দিচ্ছেন, এমন ঘটনা ঘটছে না, বা সাইকেল টায়ার জ্বলিয়ে দিয়ে রাস্তা বন্ধ করছে, তেমন নয়। অর্থাৎ শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখছি কিছুটা রাজনৈতিক সচেতনতা, কিছুটা রাজনৈতিক আগ্রহ আছে, কিন্তু সরকারকে প্রভাবিত করে রাষ্ট্র ব্যবস্থায় সক্রিয় ভূমিকা পালন করবে, রাষ্ট্র ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ করবে, রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এই মানসিকতা নেই। সেইটাই হচ্ছে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি। তাহলে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার বা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে যেখানে রাজনৈতিক ব্যাপারে সম্পূর্ণ উদাসীনতা, কিন্তু শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে রাজনৈতিক উদাসীনতাটা পুরোপুরি থাকছে না, রাজনৈতিক সচেতনতা আছে কিন্তু সক্রিয়তা নেই, রাজনৈতিক সচেতনতা আছে কিন্তু সক্রিয়তা নেই, এই শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। রাজনৈতিক সচেতনতা আছে কিন্তু সক্রিয়তা নেই, এবং তার জন্য আন্দোলনমুখী হওয়া, তার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, সেই বোধটা নেই। সেটাই হচ্ছে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি। এরপর আলমন্ড অফ ভার্বা বলছেন পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এই অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির বিষয়টা কি না, সেটা রাজনৈতিক ক্ষেত্রে সব দিক থেকে এগিয়ে। যেমন যে দেশের জনগণ মোটামুটি ভাবে রাজনীতি সম্পর্কে সচেতন, যে দেশের জনগণ রাজনীতি সম্পর্কে সচেতন, রাজনৈতিক বিষয় সম্পর্কে খোঁজ খবর রাখেন, আগ্রহী, যে দেশের জনগণ সরকার সম্পর্কে যথেষ্ট সচেতন, সরকারের ভুল ত্রুটি সমালোচনা করেন, এবং যে দেশের জনগণ কিছু সুবিধা পাওয়ার জন্য, নিজেদের সুবিধা পাওয়ার জন্য সরকারের উপর প্রভাব বিস্তার করে, চাপ সৃষ্টি করে, অর্থাৎ রাজনৈতিক বিষয়ের সকল ক্ষেত্রেই যারা পজিটিভ আছেন, যাদের বিশ্বাস পজিটিভ, সব দিক থেকে তারা এগিয়ে আছেন, অর্থাৎ তারা রাজনীতি সম্পর্কে সচেতন, রাজনৈতিক বিষয় সম্পর্কে আগ্রহী, সরকার সম্পর্কে অত্যন্ত সচেতন, সরকারি প্রক্রিয়া অংশগ্রহণ করতে আগ্রহী, এবং সরকারকে প্রভাবিত করে সুযোগ সুবিধা পেতেও আগ্রহী। এই দেশের জনগণের রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ, আবেগ হলো অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি, এই নামটার মধ্যে কিন্তু এই সংস্কৃতির সংজ্ঞা বা মূল বক্তব্য বলে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজনৈতিক জনগণ যখন রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, জনগণ যখন রাজনীতিতে সক্রিয়তা প্রকাশ করতে চায়, তখনই সেটা হচ্ছে সক্রিয়, বা তখনই সেটা হচ্ছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ রাজনীতিতে, রাজনৈতিক প্রক্রিয়ায়, রাষ্ট্র ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার যে মানসিকতা জনগণের থাকে, সেটাই হচ্ছে
অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বা পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার, অর্থাৎ পার্টিসিপেশন যেখানে অ্যাক্টিভ সেখানটাই হচ্ছে পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। তাহলে অ্যালমন্ড এবং ভার্বা আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সংস্কৃতিকে তিনটি বিশুদ্ধ আকারে বিভাজিত করলেন। একটা হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, একটা হচ্ছে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি, আরেকটা হচ্ছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, সাবজেক্ট পলিটিক্যাল কালচার এবং পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। সাবজেক্ট প্যারোকিয়াল পলিটিক্যাল কালচারের ক্ষেত্রে, সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে রাজনৈতিক উদাসীনতা পুরোপুরিভাবে বিদ্যমান। শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে রাজনৈতিক সচেতনতা আছে কিন্তু সক্রিয়তা নেই। এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে পুরোটাই রাজনৈতিক সক্রিয়তার মধ্য দিয়ে প্রবাহিত হয়, পুরোটাই রাজনৈতিক সক্রিয়তার মধ্যেই সেটা বিরাজ করে, এবং এটাই হচ্ছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এইরকম আলোচনা করার পর আলমন্ড এবং ভার্বা নতুন একটা বিশ্লেষণে গেলেন। তারা বলছেন যে রাজনৈতিক সংস্কৃতি এই যে তিনটে বিশুদ্ধ ফর্ম বা তিনটে যে পিওর ফর্ম বা পারফেক্ট ফর্ম, এই তিনটে ফর্ম কিন্তু সবসময় নিজের বিশুদ্ধ চরিত্রে বিরাজ করে না। অর্থাৎ যেটা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি সেটা সারা জীবন সংকীর্ণ থেকে গেল এমনটা নয়। যেটা শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি সেটা যতদিন চন্দ্র সূর্য থাকছে ততদিন তোমার ওই শর্তাধীন ভাবেই থেকে গেল তা কিন্তু নয়। এবং যেটা অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি সেটা চিরকালই অংশগ্রহণমূলক ভাবে থেকে গেল এমন নয়। তারা বলছেন এই তিনটে সংস্কৃতির মধ্যেই আবার তো মিশ্রণ ঘটে থাকে। প্রত্যেকটা বিশুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই প্রত্যেকের প্রভাব পড়ে থাকে। অর্থাৎ প্যারোকিয়াল পলিটিক্যাল কালচারের মধ্যে সাবজেক্ট পলিটিক্যাল কালচার ঢুকে পড়ে, আবার সাবজেক্ট পলিটিক্যাল কালচারের মধ্যে পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার ঢুকে পড়ে, পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচারের মধ্যে আবার প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার ঢুকে পড়ে। ফলে কি হচ্ছে, একটা মিশ্র রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে। তাই তাদের বক্তব্য হলো চতুর্থ ধরনের রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, সেটা হচ্ছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বা মিক্সড পলিটিক্যাল কালচার। সেটা কি না, সূক্ষ্ম সহজ করে বললে এভাবে বলবো যে যখন এই তিনটে বিশুদ্ধ আকারের রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, সাবজেক্ট পলিটিক্যাল কালচার এবং পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার যখন মিলেমিশে যায়, যখন একের সঙ্গে অপরের প্রভাব জড়িয়ে পড়ে, একের সঙ্গে অপরের ওভারল্যাপিং হয়, যখন একে অন্যের সঙ্গে মিশে যায় এবং সেটা সর্বত্রই হয়, এবং সেই মিশে যাওয়া যে বিশ্বাস, মিশে যাওয়া যে সংস্কৃতি, সেটাই হলো মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। যেমন আমি একটু বলি, ভারতবর্ষে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। ভারতবর্ষে বিস্তীর্ণ এলাকা, গ্রাম এলাকা, সেখানকার মানুষজন অপেক্ষাকৃত রাজনৈতিক দিক থেকে উদাসীন বা রাজনৈতিক দিক থেকে সচেতন নন যতটা শহুরে এলাকার মানুষেরা রাজনীতি সম্পর্কে সচেতন। ফলে ভারতবর্ষে আমরা যেমন রাজনৈতিক সচেতনতাও দেখছি, আবার রাজনৈতিক নিষ্ক্রিয়তাও দেখছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সংস্কৃতি যে তিনটে বিশুদ্ধ আকার, তারা মিলেমিশে অবস্থান করে, এবং এই মিলেমিশে অবস্থান করার ফলে আলমন্ড এবং ভার্বা তাদের দ্য সিভিক কালচার বলতে আর একটা ক্যাটেগরির কথা বললেন পলিটিক্যাল কালচারের, সেটা হচ্ছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। মিশ্র রাজনৈতিক সংস্কৃতি হলো যে এই তিনটে বিশুদ্ধ আকারের রাজনৈতিক সংস্কৃতি যখন একে অপরের উপর প্রভাব বিস্তার করে, ওভারল্যাপিং হয়, যখন তারা মিলেমিশে যায়, তখন তাকে মিশ্র রাজনৈতিক সংস্কৃতির কথা বলা হয়। ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি আমি পরবর্তীতে আসছি। ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে সেটা মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। এবার মিশ্র রাজনৈতিক সংস্কৃতির যেটা বিষয়, আলমন্ড এবং ভার্বা এই মিশ্র রাজনৈতিক সংস্কৃতি আবার চারটে ভাগ করেছেন। আলমন্ড এবং ভার্বা যে পলিটিক্যাল কালচারের যে তিনটে শ্রেণী বিভাজন করেছেন, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, সাবজেক্ট পলিটিক্যাল কালচার এবং পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার বা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, পরবর্তীতে তারা বলতেন মিশ্র রাজনৈতিক সংস্কৃতি, এই তিনটের মিশ্রণে গড়ে উঠছে। তারা এই মিশ্র রাজনৈতিক সংস্কৃতিকে আবার আরো চারটে ভাগে ভাগ করছেন। খুব সিরিয়াস বিষয়, এটা একটু উপলব্ধি করতে হবে, তা নাহলে কিন্তু ধরতে পারা যাবে না। তারা বলছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি আবার চার রকম রূপ রয়েছে। কিরকম? তারা বলছেন প্রথম রূপটা হচ্ছে সংকীর্ণ শর্তাধীন রাজনৈতিক, প্যারোকিয়াল সাবজেক্ট পলিটিক্যাল কালচার, অর্থাৎ
সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাবজেক্ট পলিটিক্যাল কালচার মিশে যাচ্ছে। মানে তাদের এই মিশ্রণটা 4 প্রকারের হতে পারে, অর্থাৎ সাবজেক্ট পলিটিক্যাল কালচার, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। এই তিনটে বিশুদ্ধ ফর্মের পলিটিক্যাল কালচারের যে মিশ্রণ, সেই মিশ্রণটা 4 রকমের হতে পারে। এক, কিরকম মিশ্রণ হতে পারে? প্যারোকিয়ালের সঙ্গে সাবজেক্টের মিশ্রণ হতে পারে, মানে সংকীর্ণের সঙ্গে, সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণ হতে পারে। এক। দুই, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচারের সঙ্গে পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচারের মিশ্রণ হতে পারে। তাহলে প্যারোকিয়াল সাবজেক্ট, প্যারোকিয়াল পার্টিসিপেটরি একটা মিশ্রণ হতে পারে। তারপরে তারা বলছেন, অর্থাৎ সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণ একটা হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে শর্তাধীন অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণ। 3 নম্বর, তারা বলছেন যে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণ, অর্থাৎ সাবজেক্ট পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার, পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার, অর্থাৎ শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণ। এবং চতুর্থ ক্যাটাগরিতে তারা বলছেন তিনটের একত্রে মিশ্রণ, প্যারোকিয়াল সাবজেক্ট এবং পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। প্যারোকিয়াল সাবজেক্ট, পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। তারা রাজনৈতিক সংস্কৃতির যে মিশ্র রূপ দেখিয়েছেন, তারা যে 3 ধরনের বিশুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির কথা বলছেন, এই 3 ধরনের সংস্কৃতির মধ্যে যে মিশ্রণ ঘটে, সেই মিশ্রণের আকার 4 রকমের হতে পারে। খুব সহজ করে, নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণ একটা রূপ। দ্বিতীয় রূপটা হচ্ছে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার বা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণ, সেটা হচ্ছে প্যারোকিয়াল পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। তৃতীয়টা হচ্ছে, আগে দুটো ছিল প্যারোকিয়ালের সঙ্গে সাবজেক্টের, প্যারোকিয়ালের সঙ্গে পার্টিসিপেটরি, দুটো ফর্ম চলে গেল। বাকি রইল সাবজেক্ট পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। সাবজেক্ট পলিটিক্যাল কালচার এবং পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার বিষয়ে আরেকটা মিশ্রণ, মিক্স পলিটিক্যাল কালচার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। এবং চতুর্থ পর্যায়ে তারা বলছেন যে এখন আর তারা দুটো থাকছে না, কোনো পলিটিক্যাল কালচার এদের তিনটেরই মিশ্রণে গড়ে উঠছে সাবজেক্ট পার্টিসিপেটরি সাবজেক্ট, প্যারোকিয়াল সাবজেক্ট পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। প্যারোকিয়াল সাবজেক্ট পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার অর্থাৎ সংকীর্ণ, শর্তাধীন ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। ভারতবর্ষের ক্ষেত্রে এই মিশ্র রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখতে পাই। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গ্রামান্তরের কিছু মানুষ বা শহরেও কিছু মানুষ রাজনীতি সম্পর্কে খুব একটা আগ্রহ দেখান না, সেটা সাবজেক্ট পলিটিক্যাল কালচার। আবার ভারতবর্ষের মানুষ রাজনীতি সম্পর্কে বেশ সচেতন, তারা টিভির খবর শোনেন, সরকারে কে গেলেন কে এলেন সেটা খোঁজ খবর রাখতেন, সরকারের মন্ত্রিত্বে কারা গেলেন বা সরকারের ঘটনাক্রম কিভাবে এগোচ্ছে পিছোচ্ছে সেগুলো তারা খেয়াল রাখেন। এটা কিন্তু তারা রাস্তায় নেমে আন্দোলন করতে চান না, তারা সরকারকে প্রভাবিত করবার জন্য সক্রিয় হন না। মূলত মধ্যবিত্ত সুখী মধ্যবিত্ত যে মানুষ, তারা ঝঞ্ঝাটে জড়াতে চায় না, আন্দোলনে নামতে চান না, বা তারা কোন রকম সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান না। ফলে এটা শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি। আবার ভারতবর্ষে কিছু মানুষ আছে যারা রাজনীতি সম্পর্কে অত্যন্ত সক্রিয়, তারা সক্রিয়ভাবে রাজনীতি করেন, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এরকম ভাবে ভারতবর্ষে এই চতুর্থ ধরনের যে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি, সেটাই ভারতবর্ষে কার্যকর রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল কালচার আলমন্ড ভার্বা যেভাবে ভাগ করেছেন, তাতে প্রথমত হচ্ছে 3 ধরনের বিশুদ্ধ পিওর ফর্মের পলিটিক্যাল কালচার। একটা হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার। দ্বিতীয়টা হচ্ছে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি, সাবজেক্ট পলিটিক্যাল কালচার। তৃতীয়টা হচ্ছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বা পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। এবং এই 3 ধরনের বিশুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। তার আবার 4টে ফর্মের কথা বলেছেন তারা বলছেন যে সংকীর্ণ শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি, সংকীর্ণ অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি,
শর্তাধীন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, এবং চতুর্থ হচ্ছে সংকীর্ণ শর্তাধীন অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এইরকম ভাবে আমরা রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাজনটা করে থাকি। রাজনৈতিক সংস্কৃতির এই শ্রেণী বিভাজনের প্রেক্ষাপটে আমরা ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে প্রবেশ করব। ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা প্রবেশ করব এইভাবে যে ভারতবর্ষে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান। ভারতবর্ষে আমরা দেখি ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থায় মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বজায় রয়েছে। আমরা একটু আগেই বলেছি মিশ্র রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যে মিশ্র রাজনৈতিক সংস্কৃতিগুলির মিশ্রণে গঠিত যে অপর একটি রাজনৈতিক বিশ্বাস, সেটা হচ্ছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। তো এই মিশ্র রাজনৈতিক সংস্কৃতি ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতির মূল কথা। ভারতবর্ষে যে রাজনৈতিক সংস্কৃতি সেটার বিশ্বাস, সেটার মূল কথাই হচ্ছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। এর নানা উৎস বা নানা কারণ রয়েছে। যেমন ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির মূল কথা হচ্ছে এই যে এখানে গ্রাম এলাকা রয়েছে, বিস্তীর্ণ গ্রাম এলাকা, এবং এই গ্রাম এলাকায় এখনো তোমার সেই অর্থে বিদ্যুদয়িত হয়নি, সেখানে নগরায়িত হয়নি, নগরায়ন ঘটেনি। মানুষজন এখনো ট্রেডিশনাল জীবনযাপন করেন, এখনো সেখানে জমিদারি প্রথার ভাবটা রয়েছে। জমিদারি প্রথা তো উঠেই গেছে আমরা জানি, কিন্তু যারা বড় চাষি, যাদের অনেক জমি, তাদের কাছে মানুষ, তাদের কাছে মজুর খাটে কিছু মানুষ, তাদের কাছেই বেশ কিছু মানুষ তাদের কৃষির জমিতে কাজ করে। ফলে এখনো সেই যেন যাদের জায়গা জমি বেশি পরিমাণে রয়েছে, তাদের এখনো যেন সেই সামন্ততান্ত্রিক প্রবণতা বা মানসিকতা ভারতবর্ষের সমাজে এখনো রয়েছে। ফলে এই যে ট্র্যাডিশনাল চিন্তাধারা ভারতবর্ষে, সেই ট্র্যাডিশনাল রাজনৈতিক বিশ্বাস, সামন্ততান্ত্রিক রাজনৈতিক বিশ্বাস, এগুলো কিন্তু এখনো গ্রামাঞ্চলে অন্তত প্রান্তিক অঞ্চলগুলিতে আমরা সেগুলো লক্ষ্য করে থাকি। আবার ঠিক একইভাবে ভারতের শহর এলাকাও রয়েছে, এবং ভারতের শহর এলাকাগুলো যথেষ্ট সমৃদ্ধ, নগরায়িত, বিদ্যুদয়িত। সেখানে সেখানে বিদ্যুদায়ন ঘটে গেছে, নগরায়ন ঘটে গেছে, সমৃদ্ধি এসেছে, জনগণের মধ্যে আর্থিক সচ্ছলতা এসে, জনগণের মধ্যে সচেতনতা এসছে, এবং জনগণের মধ্যে যথেষ্ট যথেষ্ট রাজনৈতিক বিষয়ে আগ্রহ হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। ফলে তাদের মধ্যে রাজনৈতিক বিশ্বাস পরিবর্তিত হচ্ছে, তাদের মধ্যে রাজনৈতিক বিশ্বাস নতুন ভাবে জাগ্রত হচ্ছে, তাদের মধ্যে রাজনৈতিক বিশ্বাস রচিত, বিকশিত, পরিবর্তিত, বিবর্তিত হচ্ছে। এই যে এইভাবেই ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে। ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি এই যে ব্যবস্থাপনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে গ্রামীণ এলাকায় জমিদারি বা সামন্ততান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ জমির মালিকের অধীনে যে যারা কাজ করছে তাদের একেবারে অনুগত করে রাখা, বা তারাও মালিককে, জমির মালিক যার হাতে কাজ করছে, যার অধীনে কাজ করছে, তাকে চরম শ্রদ্ধায়, পরম শ্রদ্ধায় আপ্লুত থাকা, এই যে একটা মানসিকতা, এই মানসিকতা যেমন রয়েছে, তেমনি ভারতবর্ষের কলকারখানা, শহরগুলিতে কলকারখানা খুলে গেছে, পুঁজিবাদী ব্যবস্থাপনা যথেষ্ট সমৃদ্ধি লাভ করেছে। একদিকে সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনা, অন্যদিকে পুঁজিবাদী ব্যবস্থাপনা। সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনার যে ঐতিহ্যানুগামী রীতিনীতি, মূল্যবোধ, সেগুলো যেমন রয়ে গেছে, তেমনি আধুনিক পুঁজিবাদী ব্যবস্থাপনার যে রীতিনীতিগুলো, আধুনিক পুঁজিবাদী ব্যবস্থাপনার যে বিশ্বাস, অনুরাগ, আবেগ, অনুভূতি, সেগুলো কার্যকর রয়েছে। ফলে ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে। তাহলে একদিকে সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনা, অন্যদিকে পুঁজিবাদী ব্যবস্থাপনা। পুঁজিবাদী ব্যবস্থাপনার পথ ধরে কি হচ্ছে না, শিল্পায়ন ঘটছে, শিল্পায়নের পথ ধরে নগরায়ন ঘটছে, নগর গড়ে উঠছে, এবং নগরগুলো আলোক মালায় ঝলমল করে উঠছে, নগরগুলো ঝাঁ চকচকে হয়ে উঠছে সমৃদ্ধির জন্য। সেগুলো কি হচ্ছে না, নগরগুলিতে বিদ্যুদায়ন ঘটছে, এবং বিদ্যুদায়নের ফলে শহরগুলি ঝকমক করে উঠছে। মানুষের মনের জগতেই যেন একটা আলোড়ন তৈরি হচ্ছে। মানুষের এই পুঁজিবাদী শহরগুলিতে যে মানুষজন বাস করে, তাদের মনোজগতেই একটা যেন একটা বিপ্লব ঘটে গেছে, মনোজগতেই যেটা একটা নতুন ভাবনা চিন্তা এসেছে। আমরা যদি একটু লক্ষ্য করি, খুব সহজ উদাহরণ নিই, আমরা যদি একটু লক্ষ্য করি, একজন গ্রামের হাঁটুর উপর থান পড়া চাষি, মাথায় একটা তোমার বাঁশের কঞ্চি দিয়ে বানানো টুপি, এবং তার হাতে কিছু
তার হাতে কিছু বীজ রয়েছে, এমন একজন চাষির সঙ্গে শহুরে কলকাতার একজন সুটেড বুটেড মানুষের যদি তুলনা করি, তাহলে দেখবো আমরা রাজনৈতিক বিশ্বাস, সাংস্কৃতিক বিশ্বাস, সামাজিক বিশ্বাস, সমস্ত বিশ্বাসে ফারাক ঘটে যাচ্ছে। এই ফারাকের জন্যই ভারতবর্ষে মিশ্র রাজনীতি সংস্কৃতিগুলো গড়ে উঠছে। তাহলে একদিকে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, অন্যদিকে পুঁজিবাদী ব্যবস্থা, একদিকে বিস্তীর্ণ গ্রাম, এবং গ্রামগুলো এখনো আহ কি বলবো পিছিয়ে আছে, গ্রামগুলো এখনো আহ মানে সভ্যতার আলো, গ্রামগুলো এখনো আধুনিক জীবনের আলো প্রাপ্ত হয়নি, এমন গ্রামও রয়েছে। ফলে কি হচ্ছে না, গ্রামগুলিতে সেই চিন্তাধারার ক্ষেত্রে পিছিয়ে পড়া মনোভাব রয়েছে। গ্রামগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, যে ট্র্যাডিশনাল চিন্তাধারা এবং সেই ঐতিহ্যানুগামিতা তাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে নতুন চিন্তা ভাবনা, তাদের মধ্যে নতুন চিন্তা ভাবনার উদ্ভাবন বা চিন্তা ভাবনার জগতে বিপ্লব সাধন, এগুলো তাদের মধ্যে ঘটছে না। তুলনায় আবার দেখছি শহর, কলকাতা, মুম্বাই, কানপুর, লখনৌ, পুনে বা নয়ডা বা নয়াদিল্লি, আমরা যদি এইগুলোকে লক্ষ্য করি, বা মথুরা, বা যদি অন্য কোনো শহরও কল্পনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো, বা গুজরাট, যদি আমরা এগুলো কল্পনা করি, তাহলে আমরা যদি এগুলোকে আমরা যদি মানে আমাদের চোখের সামনে দেখি, তাহলে দেখবো এখানকার মানুষজনের হাবভাবই আলাদা, এখানকার মানুষজনের চিন্তাধারা, ভাবভঙ্গিমা, তাদের সমস্ত কিছুই একটু আলাদা। এবং এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার মধ্য থেকেই কি হচ্ছে না, ভারতবর্ষে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে। এই ভারতবর্ষের এই মিশ্র রাজনৈতিক সংস্কৃতি তাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনার পথ ধরে যে ঐতিহ্যানুগামিতা, যে ঐতিহ্যমুখীনতা, যে চিরাচরিত ভাবনা চিন্তাকে আঁকড়ে ধরার প্রবণতা, সেটা যেমন রয়েছে, তেমনি রয়েছে পুঁজিবাদী ব্যবস্থাপনার কারণে আমাদের শহর এলাকাগুলোই যে চিন্তাধারার বৈপ্লবিক পরিবর্তন, চিন্তাধারার ভাবনা চিন্তার ক্ষেত্রে, মানসিকতার ক্ষেত্রে, মননের ক্ষেত্রে আমাদের যে বিশ্বাস এবং মূল্যবোধের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটছে। এই 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 যে বৈপরীত্য, এই বৈপরীত্যের কারণে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে। সঙ্গে সঙ্গে গ্রাম এলাকার রাজনৈতিক সংস্কৃতি এক ধরনের, শহর এলাকার রাজনৈতিক সংস্কৃতি এক ধরনের, আবার আধা শহর আধা গ্রাম এলাকার রাজনৈতিক সংস্কৃতি আলাদা ধরনের। এই ভাবনাগুলোর জন্যই ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি ভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, শুধু ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি যে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি, তার ঐতিহাসিক প্রেক্ষাপটটাও খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বা হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন দল মোগল পাঠান, এক দেহে হলো লীন। ভারতবর্ষের যে এই ইউনিটি ইন ডাইভার্সিটি, এখানে কি, এখানে সখুন দল, এখানে এখানে যে এখানে আর্য অনার্য, এখানে দ্রাবিড় চীন, সবগুলো মিলেমিশে গেছে। এই যে ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই যে ভারতবর্ষের মানুষজন বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন পোশাকের মানুষ রয়েছেন, এর ফলে বা তাদের নিজের নিজের বিশ্বাস আলাদা আলাদা, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা ভাষার বিশ্বাস ধর্ম আলাদা। ফলে বিভিন্ন বিশ্বাস, ধর্ম মানুষজনের আলাদা হয়ে যাচ্ছে। ফলে ভারতবর্ষের মানুষজনের সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি সেই অর্থে গড়ে ওঠার অবকাশ খুব কম। তবু বলবো, গণতান্ত্রিক বিশ্বাস কিন্তু সব মানুষই বিশ্বাস করেন, এইখানে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে এইখানে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বিবিধের মাঝে মিলন, সেটাই কিন্তু ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ দিক। এবং সেটাই হচ্ছে কি না, যে যে ধর্মেরই হও না কেন, যে যে বর্ণেরই হও না কেন, যে যে মতাদর্শেরই হও না কেন, যে যে জাতপাতেরই হও না কেন, সবাই কিন্তু গণতন্ত্র চায়, সবাই কিন্তু সংসদীয় গণতন্ত্রের কথাই বলে। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় মিশ্র রাজনৈতিক সংস্কৃতির কারণে গড়ে উঠেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন সামন্ততান্ত্রিক ব্যবস্থা, অন্যদিকে পুঁজিবাদী ব্যবস্থা, অন্যদিকে গ্রাম এলাকার পার্থক্য, গ্রাম শহরের পার্থক্য,
এবং গ্রাম গ্রাম শহরের মধ্যে বিস্তীর্ণ ব্যবধান। গ্রামগুলো এখনো পিছিয়ে রয়েছে, অনেক গ্রামে এখনো আলো পৌঁছয়নি, বিদ্যুৎ পৌঁছয়নি, বিদ্যুতায়ন ঘটেনি। আবার অন্যদিকে উল্টো চিত্র, একেবারে একেবারে বৈপ্লবিক ভাবে উল্টো চিত্র কি না, শহরগুলো এখন আলোই ভাসছে, শহরগুলো এখন আলোই ভাসছে। গ্রামগুলোতে শুধু মাঠের পর মাঠ জমি চাষ করা হচ্ছে, অথবা খুব বৈশাখ জ্যৈষ্ঠে মাঠগুলি ফুটি ফাটা হয়ে থাকছে। কিন্তু অন্যদিকে কি হচ্ছে না, শহরগুলিতে ঠিক কলকারখানাগুলো বিদ্যুতের কারণে খটাখট মেশিন চলছে, চিমনি দিয়ে ধোঁয়া উঠছে, কলকারখানায় কর্মীরা শ্রমিকরা কাজ করতে ঢুকছেন বেরোচ্ছেন ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে বৈপরীত্য গুলো আমরা দেখছি, এই বৈপরীত্য গুলো ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে দিচ্ছে। এছাড়াও আমি যেটা বললাম যে ওই ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির আরো কিছু উৎস বা উপাদান রয়েছে। সেটা হচ্ছে কি না, ভারতবর্ষের ধর্ম। ধর্ম ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির আর একটা গুরুত্বপূর্ণ কারণ। কিরকম না, ধর্মের ভিত্তিতে আমাদের রাজনৈতিক বিশ্বাস গড়ে উঠছে, ধর্মের ভিত্তিতে আমাদের রাজনৈতিক চেতনা গড়ে উঠছে, ধর্মের ভিত্তিতে আমরা রাজনৈতিক দলকে, কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চাইছি, আবার কোন দলকে ভোট দেওয়া থেকে বয়কট করতে চাইছি। এই যে ধর্মের ভিত্তিতে আমাদের রাজনৈতিক বিশ্বাস গড়ে ওঠা, এই বিশ্বাসের কারণে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক বিশ্বাস মিশ্র আকার লাভ করছে। বিভিন্ন ধর্মকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক বিশ্বাস বা রাজনৈতিক মূল্যবোধ গড়ে তুলছি। এবং এই বিভিন্ন ধরনের বিশ্বাস, মূল্যবোধ, রাজনৈতিক আবেগ এই যে গড়ে উঠছে, এই ফলে কি হচ্ছে, ভারতবর্ষের মানুষ একই সঙ্গে একই শহরে কি হচ্ছে না, এ গ্রুপের দল রয়েছে, তার সঙ্গে বি ধর্মের দল রয়েছে, তার সঙ্গে সি ধর্মের দল রয়েছে। ফলে কি হচ্ছে না, স্বাভাবিকভাবেই ভারতবর্ষের রাজনীতিতে মিশ্র ভাবটা চলে আসছে, মিশ্র বিশ্বাসের ধারণা চলে আসছে। ফলে বিভিন্ন ধর্মের বিভিন্ন বিশ্বাসের কারণে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক সংস্কৃতিও বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। আমি একটু কোনো দল বা ব্যক্তির নাম না করে বলি, আমরা ধর্মের ভিত্তিতেই বা ধর্মীয় ডাকেই ভোট দিতে যাই, ধর্মীয় ডাকেই আমরা ভোটের দিকে নজর দিয়ে থাকি, ধর্মীয় আহ্বানে আমরা ভোট বয়কট করি, বা ধর্মীয় দিক থেকেও আমরা ভোটের ব্যাপারে এগোই বা পিছিয়ে আছি। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই আমাদের মধ্যে কিন্তু, ভারতবর্ষের মধ্যে কিন্তু মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। ফলে কি হচ্ছে, ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দিক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা উৎস। ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মিশ্র অর্থনীতি। ভারতবর্ষে মিক্সড ইকোনমি চালু হয়েছে। মিক্সড ইকোনমিটা কি জানিস না, মিক্সড ইকোনমি ইজ দ্য মিক্সচার অফ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা, অর্থাৎ সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত, সরকারি উদ্যোগে এবং সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এবং পরিচালিত কলকারখানা বা সংস্থা, এবং অন্যদিকে বেসরকারি উদ্যোগে পরিচালিত এবং প্রতিষ্ঠিত সরকার প্রতিষ্ঠিত ও পরিচালিত সংস্থা যখন মিশে যাচ্ছে, যখন একসাথে থাকছে, তখন সেটা হচ্ছে মিক্সড ইকোনমি বলছি। যেমন ভারতবর্ষের সরকারি সংস্থাও রয়েছে, তেমনি সঙ্গে সঙ্গে যেমন রেল সরকারি সংস্থা, তেমনি ভারতবর্ষের প্রাইভেট সংস্থাও বহাল তবিয়তে কাজ করছে। টাটা, বিড়লা, গোয়েঙ্কা, বাজোরিয়া, কাজুরিয়া, কৈতান ইত্যাদি প্রমুখ সংস্থাগুলিও কাজ করছে। ফলে এই যে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ যে সহাবস্থানের মধ্যে আছে, তার ফলে ভারতবর্ষে মিশ্র অর্থনীতি গড়ে উঠেছে। এই মিশ্র অর্থনীতিও ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক চিন্তাধারা, ভারতবর্ষের রাজনীতিতে মিশ্র ভাবনা চিন্তা এনে দিচ্ছে। ফলে মিশ্র অর্থনীতির পথ ধরেও ভারতবর্ষে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে বা গড়ে উঠছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের রাজনৈতিক বিশ্বাসের তারতম্য ঘটে যাচ্ছে এই মিশ্র অর্থনীতির কারণে। যেমন ধর, প্রাইভেট সংস্থায় যারা কাজ করেন এবং যারা সরকারি সংস্থায় কাজ করেন, তাদের বিশ্বাস মূল্যবোধে অনেকটাই যেন ফারাক হয়ে যায়। এই যে বিশ্বাস মূল্যবোধের ফারাক, এই বিশ্বাস মূল্যবোধের ফারাক থেকেও রাজনৈতিক সংস্কৃত সরি মূল্যবোধেও ফারাক হয়ে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের বৈচিত্র্যের কারণে বা বিচিত্র ধর্মের অস্তিত্বের কারণে যেমন ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিতে মিশ্র রাজনৈতিক সংস্কৃতির প্রবেশ ঘটছে,
ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি মিশ্র অর্থনীতির কারণেও আমরা ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিতে মিশ্র রাজনৈতিক সংস্কৃতির অস্তিত্ব লক্ষ্য করতে পারছি। এছাড়াও জাতপাত, ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি যে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখছি, বা ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিতে যে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান রয়েছে, তার মূলে রয়েছে জাতপাত। জাতপাতের রাজনীতির কারণেও আমরা দেখতে পাচ্ছি মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে, এথনিক পলিটিক্স এর কারণে হচ্ছে। যেমন ভারতবর্ষে বহু জাতের মানুষ বাস করেন, বহু জাতি উপজাতির মানুষ বাস করেন, এবং তাদের চিন্তাধারা, বিশ্বাস, ঐতিহ্য, রীতিনীতি সমস্ত বিচিত্র ধরনের। সেই বিচিত্র ধরনের সেই বিচিত্র ধরনের বিশ্বাস, মূল্যবোধ, আবেগ থেকে তাদের মধ্যে বিচিত্র ধরনের রাজনৈতিক বিশ্বাস, অনুভূতি, আবেগ গড়ে উঠছে। আমরা জানি যে রজনী কোঠারি কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স যেভাবে ব্যাখ্যা করেছেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে ভারতবর্ষের রাজনীতিতে জাতপাত একটা আসন দৃঢ়ভাবে ধরে রেখেছে। জাতপাতের রাজনীতির কারণেই আমরা দেখতে পাচ্ছি যে যে ভারতবর্ষের মানুষজনের মধ্যে জাতপাতগত রাজনৈতিক বিশ্বাস গড়ে উঠছে। খুব বিষয়টার গভীরে প্রবেশ না করেও আমরা বলবো যে জাতপাতের রাজনীতি ভারতবর্ষের রাজনীতিকে, ভারতবর্ষের রাজনৈতিক জমিকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে আমরা জাতপাতের রাজনীতির কারণেও, জাতপাতের রাজনীতির ভিত্তিতেও আমাদের বিশ্বাস, মূল্যবোধ, আবেগগুলোই বিচিত্র ধরনের হয়ে পড়ছে। মানে এক ধরনের জাতের এক ধরনের বিশ্বাস, এক ধরনের আরেক ধরনের জাতের আরেক ধরনের বিশ্বাস, একের সঙ্গে অন্যের বিশ্বাস মিলছে না। এক ধরনের জাত তার নিজস্ব রাজনৈতিক অনুভূতি নিয়ে ভোটে লড়তে চাইছে, আর এক ধরনের জাত তার নিজস্ব রাজনৈতিক মূল্যবোধ নিয়ে নির্বাচনে অবতীর্ণ হতে চাইছে। তারা নিজেদের কথা নিজেদের রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে প্রচার করছে। এই যে জাতপাতগত রাজনীতি, এথনিক পলিটিক্স, কাস্ট পলিটিক্স, এই ব্যাপারটা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি এনে দিয়েছে। তাহলে আমরা ধর্মকে দেখলাম, আমরা মিশ্র অর্থনীতিকে দেখলাম, আমরা দেখলাম জাতপাতের রাজনীতি। এইবার দেখবো ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাষা, ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিকে শেপ দেওয়ার, আকার দেওয়ার, গড়ে দেওয়ার ক্ষেত্রে। কিরকম না, মানুষজনের ভাষা বিচিত্র, ভারতবর্ষে বহু ভাষাভাষী মানুষ বাস করেন, তাদের ভাষা, সেই ভাষার ভিত্তিতে নিজস্ব বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতি গড়ে উঠছে। এই ভাষার ভিত্তিতে আমরা কি দেখছি, মানুষজনের মধ্যে বৈপরীত্য তৈরি হচ্ছে। যেমন দক্ষিণের যে ভাষা, তার সঙ্গে উত্তরের ভাষা মিলছে না, উত্তরের যে ভাষা তার সঙ্গে পশ্চিমের ভাষা মিলছে না, দক্ষিণের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে উত্তরের সংস্কৃতি মিলছে না, ফলে বৈচিত্র্য তৈরি হচ্ছে, বিরোধ তৈরি হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে না, ভাষাগত বৈচিত্র্য, ভাষাগত ভিন্নতার কারণে মানুষজনের বিশ্বাস, অনুভূতি গুলিও ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানুষজনের এই বিশ্বাস, অনুভূতি ভিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ফলেই কি হচ্ছে না, আমাদের মধ্যে রাজনৈতিক বিশ্বাসগুলিও পৃথক পৃথক চরিত্র, পৃথক পৃথক রূপ লাভ করছে। আমাদের ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা আলাদা রয়েছে, আবার একই প্রদেশে ভিন্ন ভিন্ন ভাষা খুব সক্রিয় হয়ে রয়েছে। একটি রাজ্যেই ভিন্ন ভিন্ন ভাষা খুব সক্রিয় হয়ে রয়েছে। ফলে কি হচ্ছে, এই ভাষাগত বৈচিত্র্য, এই ভাষাগত ব্যবধান, এই ভাষাগত ভিন্নতার কারণেই কি ভারতবর্ষের জনগণের মধ্যে বিশ্বাস, মূল্যবোধ, আবেগ এগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ফলে এই ভাষাগত বৈচিত্র্য, ভাষাগত মূল্যবোধ, ভাষাগত যে মূল্যবোধের যে ব্যবধান, সেই মূল্যবোধের ব্যবধানের কারণেও আমরা দেখতে পাচ্ছি মানুষজনের মধ্যে যে বৈচিত্র্য ঘটে যাচ্ছে, মানুষজনের মধ্যে বিশ্বাস, আবেগের বৈচিত্র্য ঘটে যাচ্ছে। যেমন আমি খুব সহজ করেই বলি যে কর্ণাটকের ভাষার সঙ্গে নয়াদিল্লির ভাষা মিলছে না, বিহারের সঙ্গে মিলছে না তামিলনাড়ুর, বা তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের মিলছে না। ফলে প্রত্যেকটা ভাষার নিজস্ব বিশ্বাস, অনুভূতি, রীতি নীতি, আবেগ এগুলো রয়েছে, এবং সেই আবেগ, মূল্যবোধ, রীতিনীতির সঙ্গেই জড়িয়ে থাকছে তাদের রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতি। ফলে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা, সেই ভাষার ভিত্তিতে তাদের নিজস্ব বিশ্বাস, এবং সেই বিশ্বাসের ভিত্তিতে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে সেই বিশ্বাসগুলো সক্রিয় হয়ে উঠছে। কর্ণাটকে এক ধরনের, তামিলনাড়ুতে এক ধরনের, বা চেন্নাই আরেক ধরনের, বা আমরা যদি উত্তরে
উত্তরের গুলো রাজ্যগুলি দেখি পশ্চিমবঙ্গের এক ধরনের, হিমাচল প্রদেশ এক ধরনের, বা জম্মু কাশ্মীরে এক এক ধরনের। ফলে কি হচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক বিশ্বাস ভাষার ভিত্তিতে গড়ে উঠছে। আর এর ফলেই ভারতবর্ষে বিভিন্ন ভাষার বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি সমানভাবেই বজায় রয়েছে। আর বিভিন্ন ভাষার রাজনৈতিক বিশ্বাস সমানভাবে বজায় থাকার ফলে কি হচ্ছে না, ভারতবর্ষে সব ভাষার সংস্কৃতি থাকার ফলে ভারতবর্ষে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে। তাহলে ধর্ম একটা গুরুত্বপূর্ণ উপাদান, মিশ্র অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ উপাদান, জাতপাতের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ উপাদান, ভাষাগত রাজনীতি লিঙ্গুইস্টিক পলিটিক্স এটাও ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উৎস বা উপাদান হচ্ছে আঞ্চলিক ব্যবধান, আঞ্চলিক বৈচিত্র্য বা অঞ্চলগত বৈচিত্র্য, বা আরো সহজ করে বলবো আঞ্চলিকতা বা রিজিওনালিজম। অর্থাৎ ভারতবর্ষের মানুষজনের মধ্যে যে অঞ্চলগত প্রীতি গড়ে উঠেছে, ভারতবর্ষের মানুষজনের মধ্যে যে আঞ্চলিক মনোভাব গড়ে উঠেছে, যে আমি মহারাষ্ট্রিয়ান, আমি পশ্চিমবঙ্গের, আমি বিহারের, আমি উত্তরপ্রদেশের, আমি ঝাড়খণ্ডের, এই যে অঞ্চলগত প্রীতি, এই অঞ্চলগত ওই একাত্মতার মানসিকতা, এর ফলে কি হচ্ছে না, মানুষজনের মধ্যে আঞ্চলিক প্রীতি তৈরি হচ্ছে। সেই আঞ্চলিক প্রীতির ভিত্তিতে তাদের নিজস্ব বিশ্বাস গড়ে উঠছে, তাদের নিজস্ব অনুভূতি গড়ে উঠছে। ঝাড়খণ্ডের মানুষ যে সংগ্রাম করে ঝাড়খণ্ড রাজ্য লাভ করেছিলেন, বা আমরা তেলেঙ্গানা রাজ্য দেখলাম যে বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয়েছে, কি হচ্ছে না, এই রাজ্যগুলো নিজস্ব নিজস্ব চিন্তাধারা, নিজস্ব নিজস্ব বিশ্বাসের প্রেক্ষাপটে গড়ে উঠছে। ফলে অঞ্চল প্রীতি, অঞ্চলগত বৈচিত্র্যের কারণে মানুষজনের মধ্যে যে বিশ্বাস মূল্যবোধের তারতম্য ঘটছে। তেলেঙ্গানা রাজ্য হওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কারণ তেলেঙ্গানার ভাষা আর কর্ণাটকের ভাষা প্রায় এক। কিন্তু তাদের অঞ্চলগত প্রীতির কারণে তারা তেলেঙ্গানা রাজ্য চাইছে, তাদের তেলেঙ্গানা সংস্কৃতি তৈরি হতো। যেমন আমরা পশ্চিমবঙ্গে গোর্খাল্যান্ড রাজ্যের কথা শুনছি, বা গোর্খাল্যান্ড রাজ্যের দাবির আন্দোলনটা আমরা দেখছি। ফলে কি হচ্ছে যে অঞ্চলকে আঁকড়ে ধরে নিজেদের বিশ্বাস গড়ে তোলা, অঞ্চলকে আঁকড়ে ধরে নিজেদের সুবিধা, নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জন করা, এর ভিত্তিতে যে রাজনৈতিক বিশ্বাস মূল্যবোধ গুলো গড়ে উঠছে, তার ফলেও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক মনোভাব, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভিন্ন চিন্তাধারা গড়ে উঠেছে। আর এর ফলে আর সবগুলো চিন্তাধারায়, সব অঞ্চলে সব রাজনৈতিক চিন্তাধারায় ভারত ভূখণ্ডের মধ্যে কিন্তু রয়ে গেছে। ফলে কি হচ্ছে, ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে। এইরকম ভাবে ভারতবর্ষে আমরা যে রাজনৈতিক সংস্কৃতিকে দেখতে পাচ্ছি, সেই আলমন্ড ভার্বার ট্র্যাডিশন অনুযায়ী, সেই আলমন্ড ভার্বার মিক্স পলিটিক্যাল কালচার অনুযায়ী আমরা যদি দেখি, ভারতবর্ষ কিন্তু আদ্যন্তই আগা গোড়ায় মিশ্র রাজনৈতিক সংস্কৃতির দেশ। ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে শান্তির প্রতি ভারতবর্ষের ঐকান্তিক আগ্রহ। শান্তি প্রীতি হচ্ছে ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেটা কেন না, ভারতবর্ষ সেই অশোক, বাবর, আকবর, বুদ্ধদেব, মহাবীর, গান্ধীজি, এদের পথ ধরে এগিয়েছে। ভারতবর্ষের ঐতিহাসিক যে উত্তরাধিকার, শান্তির প্রতি আগ্রহ, সেই শান্তির প্রতি আগ্রহ, শান্তির প্রতি ঐকান্তিক মানসিকতাও ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কারণ। কারণটা কি, এই শান্তির প্রতি আগ্রহ থেকেই পারস্পরিক সহাবস্থান মেনে নিয়েছে যে 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 আঞ্চলিক প্রীতি, কোন অঞ্চল বৃহৎ বা সরকার ইচ্ছা করলে আঞ্চলিক প্রীতি বন্ধ করে দিতে পারেন, বা এক অঞ্চল অপর অঞ্চলকে নিষিদ্ধ করে দিতে পারেন, কিন্তু সেটা করছে না। পারস্পরিক সহাবস্থান তারা মেনে নিচ্ছেন। মহারাষ্ট্রের লোকও কলকাতায় আসুন, কলকাতার লোকও নয়াদিল্লিতে যাক, নয়াদিল্লির মানুষও বিহারে আসুন, বিহারের মানুষও কর্ণাটকে যান, কর্ণাটকের মানুষও জম্মু কাশ্মীরে যান। সবাই সবাইকে মেনে নিচ্ছে। কারণটা কি, শান্তির প্রতি ঐকান্তিক আগ্রহ। ভারতবর্ষের যে গৌতম বুদ্ধ, বাবর, আকবরের আমল থেকে, অশোক বাবরের আমল থেকে যে একটা শান্তির প্রতি নেশা, শান্তির প্রতি আগ্রহ, শান্তির প্রতি প্রীতি যে তাদের রয়েছে, সেই প্রীতির কারণে তারা সবটাই স্বীকার করে নিচ্ছে, মেনে নিচ্ছে যে এই ধর্মও থাকুক, ওই ধর্মও থাকুক, এই ভাষাও থাকুক, ওই ভাষাও থাকুক।
এই অঞ্চলের প্রীতিও থাকুক, ওই অঞ্চলের প্রীতিও থাকুক, এই জাতও থাকুক, ওই জাতও থাকুক, ওই জাত ছোট বলে বা সংখ্যায় অল্প বলে তাকে গুড়িয়ে দেবো, তাকে মিশিয়ে দেবো, তাকে ধূলিসাৎ করে দেবো, এই মানসিকতা ভারতবর্ষে নেই। এই যে পারস্পরিক সহাবস্থানের মানসিকতা, ভারতবর্ষে যে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবো, নানা জাতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই যে পারস্পরিক সহাবস্থানের মানসিকতা, এই যে এইটাই এসেছে ভারতবর্ষের শান্তির প্রতি মানসিকতা থেকে। আসলে ভারতবর্ষ হচ্ছে শান্তির দূত। বিশ্বের বাজারে, বিশ্বের মাঝে, আজকের এই বিশ্বায়িত সমাজেও ভারতবর্ষ শান্তির বার্তার কথাই বলে যাচ্ছে। এই যে শান্তির প্রতি ঐকান্তিক মানসিকতা, শান্তির প্রতি এই ভারতবর্ষের যে প্রীতি, এর থেকেও ভারতবর্ষ সব ধরনের মিশ্ররা সব ধরনের সংস্কৃতিকেই মেনে নিতে প্রস্তুত। সব ধরনের সংস্কৃতিকেই তারা বলছেন, তোমার ভাষার সংস্কৃতিও থাকুক, এই ভাষার সংস্কৃতিও থাকুক, এই অঞ্চলের গুরুত্ব থাকুক, ওই অঞ্চলের গুরুত্ব থাকুক, এই জাতেরও ভোটে দাঁড়াক, ওই জাতেও ভোটে দাঁড়াক। ফলে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষও ভোটে দাঁড়ান, শহরের মানুষও ভোটে দাঁড়ান। ফলে কি হচ্ছে না, ভারতবর্ষে এই যে শান্তির প্রতি নেশা, শান্তির প্রতি ঐকান্তিক আকুলতা, এখান থেকেই পারস্পরিক সহাবস্থান। এই পারস্পরিক সহাবস্থান থেকেই কি না, সব ভাষা, সব ধর্ম, সব জাতপাত, সব গ্রাম, সব শহর, সব এলাকাকেই সমান, মোটামুটি সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সবাই সমান গুরুত্ব পাচ্ছে, সবাই বিদ্যমান থাকছে। সেই জন্যই সবার অস্তিত্ব থাকছে বলে ভারতবর্ষে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি খুব স্বতঃস্ফূর্ত ভাবে বিরাজ করছে, খুব স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করছে। কোনো ভাষা বলছে না অপর ভাষাকে যে তোকে আমি গুড়িয়ে দেব, তোকে আমি উঠতে দেব না। কোনো ভাষাই অপর ভাষাকে আটকাচ্ছে না, কোনো এলাকায় অপর এলাকাকে আটকাচ্ছে না, কোনো জাত অপর এলাকাকে গলা টিপে ধরছে না, কোনো কোনো শহর গ্রামকে কণ্ঠরুদ্ধ করে দিচ্ছে না, বা কোনো গ্রাম কোনো শহরকে ঘেরাও করে রাখছে না। এই যে সব ভাষার, সব জাত ধর্ম ভাষার যে একটা পারস্পরিক সহাবস্থান, এই পারস্পরিক সহাবস্থান সূচিত হয়েছে ভারতবর্ষের শান্তির নেশা, শান্তির প্রতি ঐকান্তিক আকুলতা ব্যাকুলতা থেকে। ফলে এর ফলে ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। সুতরাং আমরা একটা কথাই বলতে পারি, ভারতবর্ষ হচ্ছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতির দেশ। ভারতবর্ষ হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি দেশ। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক, হুন্ডল, মোগল, পাঠান, এক দেহে হলো লীন। এই যে বিভিন্ন ভাষা, ধর্ম, জাতপাত, গোষ্ঠীর মানুষ ভারতবর্ষে বসবাস করছে, তাদের স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব বিচিত্র ভাষা, ধর্ম, সংস্কৃতি, বিশ্বাস, অনুরাগ রয়েছে। ফলে ভারতবর্ষে সব ভাষা, সব জাত, সব ধর্ম, সব অঞ্চল, সব গোষ্ঠীর বিশ্বাস, মূল্যবোধ, আবেগ কাজ করছে, বিদ্যমান রয়েছে। ফলে সবাই যখন বজায় রয়েছে, সকলের বিদ্যমানতা যখন প্রতীয়মান, ফলে কাউকেই যখন কণ্ঠরুদ্ধ করে দেওয়া হচ্ছে না, ফলে সবগুলির মিশ্রণে ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি কার্যকর হয়ে উঠছে। ভারতবর্ষের রাজনীতিতে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি দিব্য বজায় রয়েছে। ভারতবর্ষের রাজনীতিতে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে। ফলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি, ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ মিক্সড পলিটিক্যাল কালচার। ভারতবর্ষ হচ্ছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতির দেশ। এখানে এখানে সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনা প্রসূত ঐতিহ্যানুগামিতা, ঐতিহ্যানুগামী বিশ্বাস রয়েছে। আবার পুঁজিবাদী ব্যবস্থাপনা প্রসূত নগরায়িত বা বিদ্যুদায়িত শহর এলাকার আমরা দেখতে পাচ্ছি আধুনিকীকৃত মূল্যবোধ রয়েছে। আবার ইদানিংকালে বিশ্বায়িত যে সমাজ, যে গ্লোবালাইজ সমাজ তৈরি হয়েছে, যে বিশ্বায়ন ব্যাপার রয়েছে, সে বিশ্বায়নের ফলেও বিশ্বায়িত মূল্যবোধ ভারতীয় জনগণের মধ্যে রয়েছে। যেমন স্মার্টফোনের ব্যবহার, যেমন টুইটার, যেমন ইউটিউব, এই যে এগুলোর প্রতি যে মানুষের বিশ্বাস ছড়াচ্ছে, বিশ্বায়িত বাজারের পথ ধরে, বিশ্বায়নের পথ ধরে, এর ফলেও ভারতবর্ষের মধ্যে আমরা কখনো উন্নত সংস্কৃতি, কখনো কখনো অংশগ্রহণমূলক সংস্কৃতি, কখনো শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি, সবকিছুর মিলেমিশে একাকার হতে দেখছি। ফলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনা সঙ্গে পুঁজিবাদী ব্যবস্থাপনার মিশ্রণ, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ এলাকার ব্যবস্থাপনার সঙ্গে শহর এলাকার ব্যবস্থাপনার মিশ্রণ, পিছিয়ে পড়া অনালোকিত রাস্তাঘাট বিহীন গ্রামের সঙ্গে আলোকিত ঝাঁ চকচকে সুন্দর রাস্তা, প্রসারিত রাস্তা, পরিবহন সম্পন্ন শহর এলাকার মিশ্রণ।
আমরা দেখছি ভারতবর্ষে বিভিন্ন ধর্মের পারস্পরিক সহাবস্থান মানে পারস্পরিক মিশ্রণ। আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন জাতপাতের মিশ্রণ। আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন ভাষার মিশ্রণ। আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মিশ্রণ। আমরা দেখছি ভারতবর্ষে বিভিন্ন গোষ্ঠীর মিশ্রণ। এই যে মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি, এই মিশ্রণের প্রেক্ষাপটেই ভারতবর্ষের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি, ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি তে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে। তাই ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি যেমন আলমন্ড ভার্বার বিশ্লেষণ অনুযায়ী যেমন পুরোপুরি ভাবে সংকীর্ণ বা প্যারোকিয়াল নয়, পুরোপুরি ভাবে শর্তাধীন বা সাবজেক্ট পলিটিক্যাল কালচার নয়, আবার তেমনি ভাবে পুরোপুরি আবার পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার নয়, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি নয়। অর্থাৎ ভারতবর্ষের সব লোকই রাজনীতিতে সক্রিয় যেমন সত্য নয়, তেমনি ভারতবর্ষের সব লোকই আবার রাজনীতিতে পুরোপুরি নিষ্ক্রিয় সেটাও তেমন সত্য নয়। আবার এটাও সত্য ভারতবর্ষের বেশ কিছু মানুষ রাজনীতিতে সক্রিয়, তারা সরকারকে প্রভাবিত করতে চান, সরকার সম্পর্কে সচেতন থাকেন, সরকারের ত্রুটি বিচ্যুতি সমালোচনা করেন, দরকার পড়লে স্মার্টফোনে ফেসবুকে তারা সমালোচনা করে বসছেন, টুইটারে সমালোচনা করে বসছেন, বিপথগামী সরকারকে সুপথে আনবার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে ভারতবর্ষে কথাও সত্য, আবার ভারতবর্ষে কিছু মানুষ নির্লিপ্ত মানুষ রয়েছেন যারা সরকারকে বিব্রত করতে চান না বা সরকারকে সন্তুষ্ট করে সুবিধা পেতেও চান না। ফলে গোটা ব্যাপারটাতেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি মিশ্র রূপে, মিশ্র আকারে, মিশ্র ধরনের মধ্যে বিরাজ করছে। এইরকম ভাবে ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি মিশ্র রাজনৈতিক সংস্কৃতি চরিত্র লাভ করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতি হলো মানুষের মনে বিশ্বাস, অনুভূতি, আবেগ, অনুরাগ ইত্যাদি। সেই বিশ্বাস যখন সমাজের সঙ্গে জড়িত সেটা সামাজিক সংস্কৃতি, সেটা যখন ধর্মের সঙ্গে জড়িত সেটা ধর্মীয় সংস্কৃতি, সেটা যখন রাজনীতির সঙ্গে জড়িত সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। যখন বিশ্বাস ধর্মের সঙ্গে জড়িত, পুজো অর্চনা করা সেটা ধর্মীয় সংস্কৃতি। যে বিশ্বাস যখন বিশ্বাসটা সমাজের সঙ্গে জড়িত, সামাজিক প্রথার সঙ্গে জড়িত সেটা সামাজিক সংস্কৃতি। যেটা অর্থনীতির সঙ্গে জড়িত সেটা অর্থনৈতিক সংস্কৃতি। যেমন ব্যাংকের টাকা জমা দেওয়া, টাকা তোলা, ব্যাংকের বিভিন্ন আমানতের খোঁজ খবর নেওয়া, বা সুদ কমে গেলে দুশ্চিন্তিত হওয়া, সুদ বেড়ে গেলে উৎফুল্ল হওয়া, এই যে বিশ্বাস, এইগুলো হচ্ছে অর্থনৈতিক সংস্কৃতি। ঠিক তেমন ভাবেই ভারতবর্ষের ঠিক তেমন ভাবেই বিশ্বাস, মানুষের মনের বিশ্বাস অনুভূতি গুলো যখন রাজনীতি, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জড়িত, তখন তাকে আমরা বলছি রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি হলো মানুষের মনের সেই বিশ্বাস, অনুভূতি, আবেগ, অনুপ্রেরণা, মূল্যবোধ যেগুলি রাজনীতি, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই রাজনৈতিক সংস্কৃতি যখন মোটামুটি সবাই, দেশের সবাই মেনে নেন, তখন তাকে সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি বলছি। যখন সকলে একরকম রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করেন না, যখন দেশের জনগণ ভিন্ন ভিন্ন রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করেন, বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করেন, তখন সেটাকে বলা হচ্ছে ভিন্ন জাতীয় রাজনৈতিক সংস্কৃতি। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই ভিন্ন জাতীয় রাজনৈতিক সংস্কৃতি থেকে খন্ড খন্ড উপসংস্কৃতি তৈরি হচ্ছে। এছাড়াও ভারতবর্ষে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আলমন্ড ভার্বার বিবরণ অনুযায়ী সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, তারপরে শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, এবং এদের মিশ্রণে আবার গড়ে উঠছে 4 ধরনের মিশ্র রাজনৈতিক সংস্কৃতি, যথাক্রমে প্যারোকিয়াল প্যারোকিয়াল সাবজেক্ট পলিটিক্যাল কালচার, parochial participatory political culture, subject participatory political culture, parochial subject participatory political culture। অর্থাৎ সংকীর্ণ শর্তাধীন রাজনৈতিক সংস্কৃতি, সংকীর্ণ অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, শর্তাধীন অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি এবং সংকীর্ণ শর্তাধীন ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এই মিশ্রণে এই 4 প্রকার রাজনৈতিক মিশ্র রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাচ্ছি। এবং ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতিতে প্রবেশ করলে আমরা দেখতে পাবো ভারতবর্ষে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করছে। ভারতবর্ষের ঐতিহ্যই ভারতবর্ষকে মিশ্র রাজনৈতিক সংস্কৃতির প্রতি অনুরক্ত করে তুলেছে। ভারতবর্ষের ঐতিহ্যই, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের মানব চেতনা, ভারতবর্ষের জীবন চেতনাই ভারতবর্ষকে মিশ্র রাজনৈতিক দেশে পরিণত করেছে। এখানে সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনার সঙ্গে পুঁজিবাদী ব্যবস্থাপনার মিশ্রণ, গ্রাম এলাকার সঙ্গে শহর এলাকার মিশ্রণ, তারপরে বিভিন্ন ভাষার সহাবস্থান বা সংমিশ্রণ, বিভিন্ন অঞ্চলের সহাবস্থান বা সংমিশ্রণ, বিভিন্ন জাতপাতের সংমিশ্রণ, এবং বিভিন্ন ভারতবর্ষের মিশ্র অর্থনীতির কারণ,
এবং ভারতবর্ষের যে শান্তির ঐতিহ্য, ভারতবর্ষের যে শান্তি অনুগামিতা, সেগুলির কারণে ভারতবর্ষের মিশ্র রাজনীতি সংস্কৃতি গড়ে উঠেছে। এইভাবে আমরা বলতে পারি যে ভারতবর্ষ হলো মিশ্র রাজনীতি সংস্কৃতির দেশ। আমরা এইভাবে আজকের আলোচনা শেষ করতে পারি যে ভারতবর্ষ হলো মিশ্র রাজনৈতিক সংস্কৃতির দেশ। পরবর্তী দিনে আমরা যখন আসবো, তখন আমরা ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতির প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস, আমরা ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতির সমস্যা এবং সম্ভাবনা, এইগুলো নিয়ে আমরা বিচার করার চেষ্টা করব। তবে আজকে আমরা যেটুকু বুঝলাম সেটা হলো এই যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা টু সাম আপ মূল শেষ করে আছি যে উপসংহারে আমরা বলবো, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মনের বিশ্বাস অনুভূতি আবেগ হলো সংস্কৃতি, এবং রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস অনুভূতি আবেগগুলো হলো রাজনৈতিক সংস্কৃতি। এবং এই রাজনৈতিক সংস্কৃতি, বিভিন্ন ধরনের রাজনীতি মিলেমিশে থাকে যখন, তখন তাকে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বলে। এবং ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি এমনই মিশ্র রাজনৈতিক সংস্কৃতির দেশ। সুতরাং ভারতবর্ষে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বজায় রয়েছে। সুতরাং ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি হলো মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। এই পর্যন্ত। ধন্যবাদ স্যার। আজকে আমাদের ফেসবুক লাইভে বেশ কয়েকটি প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই প্রশ্ন করেছেন। আসলে প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনে দেওয়া সম্ভব হচ্ছে না, তো এখানে প্রথম একটা প্রশ্ন এসেছে স্যার, আপনি দেখুন। যখন জনগণ নোটাতে ভোট দেয় তখন তাকে কি রাজনৈতিক সংস্কৃতি বলা যায়? অবশ্যই বলা যায়। তারও তো একটা রাজনৈতিক বিশ্বাস তৈরি হয়েছে বলে তো সে কংগ্রেসকে দিল না, সিপিএম কে দিল না, লোকদলকে দিল না, বিজেপি কে দিল না। তারও তো একটা রাজনৈতিক চেতনা তৈরি হয়েছে। এটা অবশ্যই, সেটাও রাজনৈতিক সংস্কৃতি। প্রশ্নটা যা আমি বুঝলাম তাহলে এই যে একটা রাজনৈতিক নেতা বা নেত্রী বা রাজনৈতিক দলের সদস্য যখন এক দল থেকে অন্য দলে যাচ্ছেন, তখন সেই দলের বিশ্বাস ছেড়ে নতুন দলে যাচ্ছেন, তাহলে কি তার পুরনো দলের রাজনৈতিক সংস্কৃতিকে তিনি রিজেক্ট করছেন? করছেন বলেই তো যাচ্ছেন, করছেন বলেই তো যাচ্ছেন। তবে তবে এটা তো ঠিক যে আমি একটা দল বদল করছি, মানসিকতা বিশ্বাস অনুভূতি পাল্টাচ্ছে বলেই তো আমি দল বদল করছি। আবার যদি এই বিশ্বাসটাও আমার পাল্টে যায়, তাহলে আমি আবার ওই দলেও ফিরে যেতে পারি, যেটা হচ্ছে স্বাভাবিকভাবেই। ফলে এটাও রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সন্ত্রাসের ফলে সাধারণ মানুষ রাজনৈতিক, খুব খুব পার্টিনেন্ট কোশ্চেন। আমি আজকে আসতে চাইনি, আমি আমার পরের দিনের আলোচনার জন্য রেখেছি। প্রশ্নকর্তাকে অত্যন্ত ধন্যবাদ। রাজনৈতিক সন্ত্রাসের ফলে সাধারণ মানুষ রাজনৈতিক সংস্কৃতিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? হ্যাঁ, রাজনৈতিক সন্ত্রাসের ফলে জনগণ রাজনীতিকেই বীতশ্রদ্ধ ভাবে দেখছেন, জনগণ রাজনীতিতে খুব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্যাল সোশিওলজি বলে একটি পেপার আছে, সেখানে পলিটিক্যাল অ্যাপাথি বলে একটি চ্যাপ্টার আছে। পলিটিক্যাল অ্যাপাথি মানে রাজনৈতিক অনীহা, রাজনৈতিক বীতশ্রদ্ধ ভাব বা রাজনৈতিক বীতস্পৃহা। এই রাজনৈতিক বীতস্পৃহা গড়েই ওঠে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সন্ত্রাসে ফেলে। মানুষ যখন দেখে যে ভোট নিয়ে গলির মধ্যে দিয়ে পাইপ গান নিয়ে ছুটছে অপর দলকে বাধা দেওয়ার জন্য, বা সরাসরি মেরেই দিচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু মানুষের সে ভোট যারা দিতে গেছে তারা পালিয়ে আসছে। একদম মালদার একটা ঘটনা তো এবারের নির্বাচনেই হয়তো হয়েছে। ফলে কি হচ্ছে, সেটা মানুষের রাজনৈতিক সংস্কৃতিকে বিপন্ন করছে। ফলে রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক সংস্কৃতিকে বিপন্ন করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আমি মনে করি। সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি কোন দেশে রয়েছে? ভারতবর্ষেই তো রয়েছে। ভারতবর্ষের বামপন্থী বলুন আর দক্ষিণপন্থী বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, আমি তো পার্টির নাম করতে চাইছিলাম না, সহজ উদাহরণের জন্য বলে দিচ্ছি, সবাই কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে। কেউ বলে না বিপ্লব করে আমরা সমাজে পরিবর্তন আনবো, সবাই বলে 5 বছর পর ভোট হবে, ভোটে আমরা দাঁড়াবো, জিতবো, ক্ষমতার লাভ করবো। ভারতবর্ষে তো সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, গণতান্ত্রিক সমজাতীয় রাজনৈতিক সংস্কৃতি রয়েছে।
স্যার বর্তমান সময় রাজনীতিতে ধর্মের প্রবেশ বা ধর্মের ভিত্তিতে তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক সংস্কৃতিতে কতটা প্রভাব ফেলছে? কতটা প্রভাব ফেলছে খুব সত্যি কথা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, ধর্ম তো প্রভাব ফেলছেই, ধর্মের ভিত্তিতে ভোট হয়। ধর্মের ধর্মগুরুরা, আমি কোনো ধর্মের নাম করছি না, ধর্মগুরুরা যদি নির্দেশ দেন যে অমুক দলকে ভোট দেবে, তাহলে অমুক দলের প্রতি ভোটটাই পড়ে অধিকাংশতেই। কেউ 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 হয়তো বৈপরীত্য দেখাতে পারেন। আমাদের ধর্মের তো প্রভাব রয়েছেই, আমাদের ধর্মীয় প্রভাবের ভিত্তিতেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়। ফলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ধর্মের প্রভাব আছে। তারপরে এসএসসি সিলেবাস ধরে ক্লাস আয়োজন করলে, হ্যাঁ, এসএসসি সিলেবাস ধরে ক্লাস আয়োজন করলে খুব উপকৃত হব। এটা শিবরঞ্জন বিশ্বনাথ, তাই তো, সাহু, এরা দেখবে, বা গৌরগোপাল দেখবে। আচ্ছা, ফেসবুক ইউজার। সিভিক কালচার গঠন করার জন্য শুধুমাত্র সাবজেক্ট এবং পার্টিসিপ্যান্ট কালচার হতে পারে কি? সিভিক কালচার এবং প্যারোকিয়াল কালচার স্বতন্ত্র থাকতে পারে কি? সিভিক কালচারটাই হচ্ছে মূলত পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। মানে মানুষজন, মানে সিভিক সেন্স তাদের রয়েছে। সিভিক কালচারটা কি না, মানুষজনের মধ্যে পৌর সচেতনতা রয়েছে, সেই সিভিক সেন্সটা থাকলেই। ফলে সিভিক কালচার থেকে প্যারোকিয়াল কালচার সম্পূর্ণ স্বতন্ত্র। প্যারোকিয়াল কালচারটা কি, যার মধ্যে কোনো রকম রাজনৈতিক সচেতনতাই নেই, কিন্তু সিভিক কালচার হচ্ছে সিভিক সেন্সটা আছে, যে আমি নগরের মানুষ, আমার ড্রেন পরিষ্কার হচ্ছে না, আমি মিউনিসিপালিটি গিয়ে উপকার পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। সিভিক সেন্সটা যাদের রয়েছে, ফলে সিভিক সেন্স এবং প্যারোকিয়াল পলিটিক্যাল কালচারের মধ্যে পার্থক্য আছে। তারপরে আমরা আপনার রাজনৈতিক সমাজতত্ত্ব বইতে রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাজন ও প্রকারভেদ পড়েছি। এখন স্যার আমার প্রশ্ন হলো, কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাসে টাইপস অফ পলিটিক্যাল কালচারের কথা বলা হলে আমরা কি রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাজন লিখবো, না রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ লিখবো? মোটামুটি ভাবে দুটোরই মানে বর্ণ বিন্যাস বা শব্দ বিন্যাসের পার্থক্য, উত্তর একই। ওই রাজনৈতিক শ্রেণী বিভাজনটাই লিখতে হবে, সেটাই প্রকারভেদ। যদিও আমার বইয়ে প্রকারভেদ একরকম আছে আর শ্রেণী বিভাজন আর এক রকম আছে, কিন্তু মোটামুটি ভাবে দুটোই একই জিনিস, ওই গোটাটাই লিখতে হবে। স্যার, ক্রমাগত দল পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতিকে কি অনেকটা নষ্ট করে দিচ্ছে, বা রাজনীতি সম্পর্কে মানুষের মনে এক অস্বচ্ছ পরিবেশ গড়ে তুলছে, ফলে রাজনীতি থেকে সাধারণ মানুষকে তাদের ভরসা হারিয়ে ফেলছে? অবশ্যই আমি প্রশ্নকর্তার সঙ্গে একমত। মানে ঘন ঘন রাজনৈতিক দল পরিবর্তন হলে, আমি মার্জনা করবে তোমরা যে দল পরিবর্তন খুব স্বাভাবিক ঘটনা, হবে, এবং এটাকে আমরা কেউ ঠেকাতে পারবো না, প্রতিহত করতে পারবো না, ইভেন অ্যান্টি ডিফেকশন বিল দিয়েও। কিন্তু তবু আমি বলবো যে রাজনৈতিক দলত্যাগের ফলে মানুষজনের মনে রাজনৈতিক বিশ্বাস খুব আঘাত পাচ্ছে। যেমন ধরুন, আমি কোনো দল বা ব্যক্তির নাম বলছি না, কোনো একজন এমএলএ বা এমপি আমাদের এলাকার জনগণের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে জয়লাভ করে গেলেন, ঠিক আছে, যাওয়ার পরে তিনি যদি অন্য দলে চলে যান, ধরে নিলাম 51-49, ধরেন 51 জনের সমর্থন পেয়ে তিনি জয়লাভ করে চলে গেলেন, 49 জনের সমর্থন পাননি, এই 51 জনকে পদদলন করা হলো, এই 51 জনের অভিমতকে তুমি উপেক্ষা করলে, তাহলে আমি মনে করি এই মানুষজন দল বদলের ফলে মানুষজনের রাজনৈতিক বিশ্বাস সংস্কৃতি আঘাতপ্রাপ্ত হয়, এবং তাতে রাজনৈতিক অনীহাও গড়ে উঠতে পারে। এইগুলোই ছিল স্যার। তো অনুষ্ঠানটিকে একটু সমাপ্তির পথে আমরা চলে এসেছি। তো আপনাকে স্যার অসংখ্য তোমার কিছু আছে, বা বিশ্বনাথ তোমার যদি কিছু থাকে, কিছু বলবার আছে? আচ্ছা, আমরা শেষ করে দেব। স্যার, আমার তো খুব ভালোই লেগেছে স্যার। আমার বুঝতে পারলাম না সময়টা আসলে খুব সুন্দর বলেছেন আপনি, এবং হচ্ছে এটা সবার কাজে লাগবে, এবং যারাই হচ্ছে গ্রাজুয়েশন বা বিএতে বা মাস্টার্সে যারা আছে, তাদের পলিটিক্যাল সোশ্যালাইজেশন আছে, তাদের কম বেশি সব ইউনিভার্সিটিতে বা সব কলেজে রয়েছে, তাদের খুব সুন্দর কাজে লাগবে এবং তারা খুব উপকার পাবে। খুব সুন্দর বলেছেন আপনি, এবং টাইমটা আমি বুঝতে পারলাম না কি করে অতিবাহিত হয়ে গেল আপনার কথা শুনতে শুনতে।
মুগ্ধ হয়ে গেলাম স্যার। অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। না, শেষ করা শিবরাজ। আমাদের সত্যি বলতে স্যার পুরোটা গল্পের ছলে শেষ হয়ে গেল পুরো বক্তব্য। একদম 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 এইভাবেই ক্লাস নেওয়া। হ্যাঁ, হ্যাঁ। স্যার তো প্রত্যেক অনুষ্ঠানকে আমাদের শেষ করতেই হয়, তো আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আপনার সুসমৃদ্ধ তথ্য দিয়ে আমাদের প্রত্যেকটা দর্শককে সেই তথ্যের উপহার দেওয়ার জন্য। তো ধন্যবাদ জানাই সেই সব দর্শকদের যারা সেই 8টা থেকে বসে আছে আপনার মহামূল্যবান বক্তব্য শোনার জন্য। প্রতিটি ফেসবুক ইউজারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের সাথে যত সদস্য জড়িত রয়েছে। আপনি আগেই তাদের নাম বলেছেন, এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের প্রত্যেককে সাহায্য করেছে, প্রত্যেককে আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং সবশেষে বলবো স্যার, আপনি আমাদের গ্রুপে এত সময় দিয়ে এসেছেন, আপনাকে ধন্যবাদের কোনো জায়গা নেই, আমাদের প্রণাম এবং শ্রদ্ধা অবশ্যই নেবেন, এবং আমাদের গ্রুপটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আশা করব যে আপনি সেই গাইডেন্সও দিয়ে দেবেন। আমরা চাই আমাদের মূল লক্ষ্যে পৌঁছে যাওয়া। অবশ্যই অবশ্যই। তোমাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তোমরাও খুব ভালো থেকো। তোমাদের এই সৎ উদ্যোগ, মহৎ প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। চালিয়ে নাও, এগিয়ে চলো, চলো ইউবেতি, এগিয়ে চলো। হ্যাঁ স্যার, এখানেই তাহলে আজকের আমাদের লাইভ সেমিনার শেষ করছি। সকলকে ধন্যবাদ।